আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান, আমি ক্লাস শুরু করে দিব। আজকের ক্লাসটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ আজকের ক্লাসে আমি আপনাদেরকে কিছু র্যান্ডম প্রবলেমস সলভ করাবো। অর্থাৎ আমরা এই কদিনে যা পড়ছি সেই বিষয়গুলো আপনি আসলে কতটুকু বুঝছেন আজকের ক্লাসে মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন। হ্যাঁ, আমি আপনাদেরকে অনেক অঙ্ক সলভ করাবো আজকে। দেখি কে কতটা করতে পারেন। খুব দ্রুত করতে হবে, ব্যাপারটা এমন না আপনি পারছেন কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। হ্যাঁ, দ্রুত আস্তে আস্তে হবে একসময়। হ্যাঁ ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ। ক্লাসের ক্যাপশনেই লেখা আছে ভাই, আজকে 14 নম্বর ক্লাস চলতেছে, ক্লাসের ক্যাপশনেই লেখা আছে দেখেন। আদাব। জি শুরু করি তাহলে। ক্লাসকে আমি পড়া হচ্ছে র্যান্ডম প্রবলেমস, অর্থাৎ এখন আজকে আমি যে প্রবলেমগুলো সলভ করাবো এগুলো কিন্তু আমাদের বইয়ে নাই। হ্যাঁ, এগুলো বিভিন্ন বিগত সালের প্রশ্ন থেকে আমি কালেক্ট করছি, যে আপনারা আসলে কি বুঝছেন এই কদিন ক্লাস করার পরে। হ্যাঁ দেখি, আমি আপনাদেরকে করতে সময় দিব হয়তো কিছুক্ষণ, না পারলে তখন আমি সলভ করে দিব, সমস্যা নেই। এই যে র্যান্ডম প্রবলেমস, হ্যাঁ অনুপাত সমানুপাতের র্যান্ডম প্রবলেমস মানে হচ্ছে এখানে আমি কিছু গাণিতিক সমস্যা নিয়েছি যেগুলো আমাদের লেকচার বুকে নাই, কিন্তু এগুলো বিভিন্ন বিগত সালের পরীক্ষায় আসছে। আমি আপনাদেরকে এখান থেকে কিছু প্রবলেম সলভ করাবো, ঠিক আছে? এই যে র্যান্ডম প্রবলেমসেরও শিট আপনাদেরকে দিয়ে দিব, পিডিএফটা ক্লাস শেষ যখন হবে না তখন আমি এটা পিডিএফটা রেডি করে দিয়ে দিব, ঠিক আছে? আপাতত আমি কালেকশন করতেছি অঙ্কগুলো, আপনাদেরকে এক্সট্রা করে কিছু শেখানোর ট্রাই করছি। আচ্ছা 42 থেকে শুরু করি। এখানে বলছে, দেখেন এগুলো প্রশ্ন পরীক্ষাতে আসছে। হ্যাঁ বলছে অনুপাত কি, অনুপাত কি, এই প্রশ্ন পরীক্ষা আসছে অনুপাত কি। তো আমি পড়াইছিলাম যে অনুপাত কি, অনুপাত হচ্ছে একটা ভগ্নাংশ। এই যে যার লব থাকে হর থাকে সেটাকে কি বলে? ভগ্নাংশ বলে না? প্রকৃত ভগ্নাংশ বা অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে অনুপাত কি? একটা ভগ্নাংশ। সি নাম্বার অপশন রাইট। নেক্সট বলছে অনুপাতের একক কোনটি। খেয়াল করেন এই প্রশ্ন পরীক্ষাতে আসছে, আমরা যে থিওরি পড়ছিলাম। হ্যাঁ পরীক্ষা তো নিব, প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হলেই পরীক্ষা নিব, সমস্যা নেই, ঠিক আছে? অনুপাতের একক কোনটি, আমি আপনাদের কি বলছিলাম বলেন তো? অনুপাতের কোনো একক নাই। কেন? কারণ অনুপাত হচ্ছে একই জাতীয় দুইটা রাশির অনুপাত হওয়ার কারণে, ভাগফল হওয়ার কারণে এর কোনো একক থাকে না, একক কেটে যায়, ঠিক আছে? তাহলে অনুপাতের কি কোনো একক নেই, অনুপাতের কোনো একক নেই। নেক্সট, দুইটি রাশির অনুপাত 5:11। খেয়াল করেন দুইটি রাশির অনুপাত হচ্ছে 5:11। বলছে উত্তর রাশি, উত্তর রাশি মানে কিন্তু প্রথমটা না পরেরটা। উত্তর রাশি 99 হলে পূর্ব রাশি কত? তো এটা মূল নিয়ম কি? মূল নিয়ম কি? মূল নিয়ম হচ্ছে এই যে 5:11। তাহলে 5:11, তাহলে এটা হচ্ছে 5:11 হচ্ছে অনুপাত। তাহলে এখানে উত্তর রাশি হচ্ছে 99 আর পূর্ব রাশি চাইছে, আমি ধরলাম পূর্ব রাশি হচ্ছে এক্স। পূর্ব রাশি কত? এক্স। তাহলে পূর্ব রাশি এক্স আর উত্তর রাশি কত? 99। তাহলে কি এই পাশের এই পাশে তো সমান, তাই না? তাহলে 5/11 ইজ ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই 99। এবার এই 11 দিয়ে 99 যাবে 9 বার, 11-এর মধ্যে 11 এটা একবার যাবে, আর গুণ করে দেন, এক্স আর 1 গুণ করলে এক্স, 5 9 কত? 45। তার মানে এক্স এর মান হচ্ছে 45। আর আমি আপনাদেরকে কিভাবে বোঝাইছিলাম মনে আছে? শর্টকাটে দেখেন, দুটি রাশির অনুপাত হচ্ছে 5:11, উত্তর রাশি 99। উত্তর রাশি মানে কোনটা? পরেরটা। তাহলে পরেরটা হচ্ছে এখানে অনুপাতের মান হচ্ছে 11, আর অ্যাকচুয়াল মান হচ্ছে 99। তাহলে এই 11 থেকে 99 হয়েছে কয় গুণ? 9 গুণ। দেখেন 9 11 99, তার মানে এই জিনিসটাও 9 গুণ হবে। তার মানে এই 5কে 9 দিয়ে গুণ করলে 5 9 45। বুঝছেন? ওই যে আপনাদেরকে বলছিলাম না যে অনুপাতের এই রাশি থেকে কিন্তু, এটা কিন্তু অনুপাতের রাশি, এটা কিন্তু সংখ্যার অ্যাকচুয়াল মান না। অ্যাকচুয়াল মান এটা হচ্ছে অনুপাতের মান। অ্যাকচুয়াল মান কিভাবে পাবেন? এর সাথে কিছু গুণ করে, ওই যে এক্স গুণ করতেন মনে করে দেখেন, এখন লিঙ্ক আপ করতে পারবেন, এখন বিষয়গুলো লিঙ্ক আপ করতে পারবেন। এটা হচ্ছে অনুপাতের মানে দুইটা রাশির অনুপাত 5:11, তার মানে রাশি দুইটা কিন্তু 5 আর 11 না, এই 5 আর 11 হচ্ছে অনুপাতের মান। হ্যাঁ, আর রাশির মান কিভাবে পাবেন? এদের সাথে কিছু একটা গুণ হয়ে, সেই গুণ কত করছিলাম? এক্স, মনে আছে? আর এখানে দেখেই বোঝা যাচ্ছে যে 11 থেকে 11-এর সাথে কত গুণ হয়ে 99 হয়? 9 গুণ। তার মানে সেই এক্সটা আসলে 9। এবার কি বুঝতেছেন? লিঙ্ক আপ করতে পারতেছেন ব্যাপারগুলো? হ্যাঁ, এবার কি বলছে? দুইটি রাশির অনুপাত 6:13। বলছে উত্তর রাশি 91 হলে পূর্ব রাশি কত? কি চাইছে? পূর্ব রাশি চাইছে। পূর্ব রাশি মানে পূর্বেরটা। তাই এখন উত্তর রাশি দিয়ে আছে 91। তাহলে এখন বলেন এখানে এই যে অনুপাতের মান হচ্ছে 13, অনুপাতের মান 13,
অনুপাতের রাশি 13 কিন্তু অ্যাকচুয়াল মান হচ্ছে 91। এই যে এটা কিন্তু উত্তর রাশি, আবার এখানে দেওয়া আছে উত্তর রাশি, তাহলে 13 থেকে 91 কত গুণ হয়েছে? 7 গুণ। তার মানে এক্স এর মানে এই যে এদের সাথে যে এক্স গুণ আকারে ধরতাম না, সেই এক্সটা আসলে 7। এবার কি বুঝতেছেন ব্যাপারটা? লিঙ্ক আপ করতে পারতেছেন যে কেন এক্স গুণ আকারে ধরতাম? তাহলে এটা হচ্ছে কয় গুণ? 7 গুণ। তার মানে এটাও 7 গুণ হবে। তাহলে 6 সাথে কত? 42। তাহলে এ নাম্বার অপশন ইজ রাইট। ক্লিয়ার? হ্যাঁ, আজকে আপনারা উত্তর দিবেন, আপনাদের উত্তর দেওয়ার জন্যই আমি অঙ্কগুলো কালেকশন করছি। হ্যাঁ, প্রত্যেকটা চ্যাপ্টারে আমি এরকম র্যান্ডম প্রবলেমস কিছু সিলেক্ট করব, যাতে আপনারা কি শিখলেন বা কতটুকু শিখলেন সেটা অ্যাপ্লাই করতে পারছেন কিনা এটা চেক করা যায়। ওকে, নেক্সট। দুইটি রাশির অনুপাত 7:12, উত্তর রাশি 96। 7:12, উত্তর রাশি 96 হলে পূর্ব রাশি কত? তাহলে উত্তর রাশি, এখানে উত্তর রাশি কত? 12। তার মানে অনুপাতে উত্তর রাশির মান 12, কিন্তু উত্তর রাশির অ্যাকচুয়াল মান 96। তাহলে 12 থেকে 96 হয়েছে কয় গুণ? 8 গুণ। তার মানে এই জিনিসটা 8 গুণ হবে। তাহলে 7 8 গুণ করলে 27 56। সি নাম্বার অপশন রাইট। ঠিক আছে, 56। ওকে, নেক্সট। দুইটি রাশির অনুপাত 4:7। দেখেন এগুলো কতবার আসছে, আমি কিন্তু এগুলো দেখানোর কারণ কি, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, দেখেন দুইটি রাশির অনুপাত 4:7, বলছে পূর্ব রাশি 16 হলে, এবার দিয়ে আছে পূর্ব রাশির মান। কিসের মান? পূর্ব রাশির মান। তাহলে এখানে পূর্ব রাশি কত? 4। তার মানে অনুপাতে পূর্ব রাশির মান 4 আর পূর্ব রাশির অ্যাকচুয়াল মান 16। তাহলে 4 থেকে 16 এটা কয় গুণ হয়েছে? এটা হচ্ছে 4 গুণ। তার মানে এই জিনিসটাও 4 গুণ হবে। তাহলে 7 কে 4 দিয়ে গুণ করলে 4 সাথে 28, 28। ঠিক আছে, নেক্সট। দুটি রাশির অনুপাত 8:15, পূর্ব রাশি 40 হলে উত্তর রাশি কত? দেখেন একই জিনিস, মানে কত সহজ, কিন্তু বারবার আসে। হ্যাঁ, ইম্পর্টেন্ট জিনিস তো, তাই না? তাই দুটো রাশির অনুপাত 8:15, পূর্ব রাশি 40 হলে উত্তর রাশি কত? আচ্ছা, এখানে দিয়ে আছে কিসের মান? 40 কিসের মান? পূর্ব রাশির মান। আর এখানে পূর্ব রাশি কত? 8। আর পূর্ব রাশির অ্যাকচুয়াল মান 40। তাহলে 8 থেকে 40 কয় গুণ হয়েছে? 5 গুণ। তার মানে এই জিনিসটাও 5 গুণ হবে। তাহলে 15 কে 5 দিয়ে গুণ করলে 5 15 75, 75। ঠিক আছে, ওকে। হ্যাঁ, নেক্সট। দুইটি রাশির অনুপাত 3:5, বলছে একটি সংখ্যা 36 হলে অপর সংখ্যাটি কত? খেয়াল করেন, দুইটি রাশির অনুপাত 3:5, একটি সংখ্যা 36 হলে অপর সংখ্যাটি কত? আচ্ছা, দুইটা রাশির অনুপাত 3:5, একটি সংখ্যা 36 হলে অপর সংখ্যাটি কত? এখন এই যে দুইটা রাশির অনুপাত 3:5, দুইটা সংখ্যার, তার মধ্যে একটি সংখ্যা 36। এখন প্রশ্ন হলো এই 36 সংখ্যাটা কি প্রথম সংখ্যা নাকি দ্বিতীয় সংখ্যা? এখানে সে অনেকে কনফিউশনে ভুগবে। একটি সংখ্যা, মনে রাখবেন, একটি সংখ্যা মানে প্রথমটা বোঝায়, অপর মানে দ্বিতীয়টা বোঝায়। একটি মানে প্রথমটা বোঝায়, অপর মানে দ্বিতীয়টা বোঝায় সব সময়। যখন বলবে একটি এত, অপরটি কত, অপরটি মানে পরেরটা কত। তার মানে এখানে যে 36, এখানে কিন্তু বলা নাই যে প্রথম সংখ্যাটা 36। তাহলে এই 36টা কোন অনুপাতকে বোঝাচ্ছে? 3 কে বোঝাচ্ছে নাকি 5 কে বোঝাচ্ছে? এটা কিন্তু আমরা শিওর না। কথা কি বুঝছেন? তাহলে একটি সংখ্যা বলতে প্রথমটাকে বোঝাচ্ছে, তার মানে এই প্রথম অনুপাতকে বোঝাচ্ছে। তাহলে প্রথম অনুপাতের মান 3 আর প্রথম সংখ্যাটার অ্যাকচুয়াল মান 36। তাহলে 3 থেকে 36 এটা কয় গুণ হয়েছে? 3 12 তে 36, মানে 12 গুণ। তার মানে এই জিনিসটাও 12 গুণ হবে। তাহলে 5 কে 12 দিয়ে গুণ করলে 5 12 তে 60, শেষ। তাহলে 60। ক্লিয়ার? ওকে। আর এই ব্যাপারটা আপনি শোনেন, দুইটা সংখ্যার অনুপাত কত দেওয়া আছে সবাই একটু তাকান। দুইটা সংখ্যার অনুপাত দেওয়া আছে 3:5। ওকে, ফাইন, 3:5। তাহলে আমি ধরে নিতে পারি যে একটা সংখ্যা 3x আর একটা সংখ্যা 5x। ধরা যায় কিনা বলেন? এখন এই যে একটা সংখ্যা 36, এই 36 আসলে কোনটাকে বোঝাচ্ছে? এইটাকে নাকি এইটাকে? যেহেতু একটি সংখ্যা বলছে, একটি সংখ্যা মানে প্রথমটা, তাহলে প্রথমটা বলতে এই প্রথম অনুপাত যেটাকে বোঝাচ্ছে সেটা। তাহলে সংখ্যাটা 3x আর অ্যাকচুয়াল সংখ্যাটা 36। তাহলে আমি ধরে নিচ্ছি সংখ্যাটা হচ্ছে 3x আর প্রশ্ন দিয়ে আছে 36। তার মানে 36ও প্রথম সংখ্যা বোঝাচ্ছে, এই 3x ও প্রথম সংখ্যা বোঝাচ্ছে। তাহলে 3x = 36। তাহলে 3x = 36। তাহলে x = এই 3 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে। 36 কে 3 দিয়ে ভাগ করলে 12। এই যে x এর মান 12 বের হইছে, এই মানটাই আমাদের দরকার ছিল। এই x এর মান 12 এখানে বসাই দেন। তাহলে 12 যদি এখানে বসান, 5 12 তে 60, তাহলে উত্তর হচ্ছে 60। বুঝছেন? এভাবেও করা যায়। কিন্তু যারা একটু স্মার্ট তারা কি করবে? ওই যে বললাম না যে এই অনুপাতের রাশির সাথে কিছু একটা গুণ আকারে ধরে নিতে হয়। সেটা কত গুণ আকারে ধরে নিতে হয় সেটা তো এখান থেকে বোঝা যাচ্ছে। এই 3 থেকে হয়ে গেছে 36, মানে 12 গুণ হয়েছে। তাহলে 5 থেকে 12 গুণ হয়ে 5 12 তে 60। ওকে, এবার আমি চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। দেখেন 60 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বাঁশকে 3:7:10 ভাগ টুকরা করলে
ভাগ করলে 3:10 7:10 এই অনুপাতে ভাগ করলে, তার মানে আপনার কাছে একটা বাঁশ আছে, খেয়াল করেন প্লিজ, আপনার কাছে একটা বাঁশ আছে, সেই বাঁশের দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার, সেই বাঁশটাকে 3 খণ্ড করছেন, 3 খণ্ড করছেন হচ্ছে 3:7:10 অনুপাতে, বলছে টুকরাগুলোর সাইজ কত হবে। আচ্ছা, দুই ভাবে আমি করে দিব, তাহলে টুকরাগুলো করা হয়েছে কি 3:7:10 অনুপাতে ভাগ করা হয়েছে। তাহলে ধরলাম প্রথম টুকরার সাইজ হচ্ছে 3x, দ্বিতীয় টুকরার সাইজ হচ্ছে 7x, আর তৃতীয় টুকরার সাইজ হচ্ছে 10x। এখন আমাকে বলেন এই 3 টুকরা মিলেই তো এই পুরো বাঁশটা, তাহলে পুরো বাঁশের দৈর্ঘ্য 60 মিটার, তার মানে এই 3 টুকরা যোগ করলে তো ওই 60 মিটারই হবে, কারণ পুরো বাঁশটাকে যেহেতু 3 খণ্ড করা হয়েছে, তাহলে ওই 3 খণ্ড যোগ করলে আবার তো ওই পুরো বাঁশটাই হবে, তার মানে এই 3 খণ্ড যোগ করলে হবে এই 60 মিটারের সমান। তাই প্রশ্ন মতে এই 3টা যোগ করবো, মানে 3x প্লাস 7x প্লাস 10x ইজ ইকুয়াল টু 60। এখান থেকে x এর মান বেরোবে 3 আর 7 10, 10 আর 10 20, তার মানে 20x ইজ ইকুয়াল টু 60। এই 20 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, তাহলে x ইকুয়াল টু কি হবে, এই 60 কে এই 20 দিয়ে ভাগ করলে 3 বার যায়, তার মানে 3 20 60। এই যে x এর মান 3, এই x এর মানটা এখন এখানে বসাই দেন, হয়ে যাবে। এখানে x এর মান 3 বসালে 3 3 9, এখানে x এর মান 3 বসালে 3 7 21, এখানে x এর মান 3 বসালে 3 10 30, তার মানে 9 21 30। তাহলে টুকরাগুলোর সাইজ হচ্ছে 9 21 30, এই যে 9 মিটার 21 মিটার 30 মিটার, ক্লিয়ার? 9 মিটার 21 মিটার 30 মিটার, খুবই সিম্পল। এখন যদি মনে করেন যে ভাই এটা অন্য মেথডে করা যাবে না, অবশ্যই করা যাবে। মুছে দিই, এটা মুছে দিই। দেখেন আপনি টুকরাগুলো সাইজ করছেন কি অনুপাতে, 3:7:10। এবার মনে করেন আপনি প্রথম টুকরার সাইজটা বের করবেন, এই যে এই 3 টুকরার মধ্যে প্রথম টুকরার সাইজ বের করবেন। তাহলে প্রথম টুকরা যখন বের করবেন, যেটা বের করবেন সেই অনুপাত উপরে, তাহলে প্রথম টুকরার সাইজ বের করবেন, তার মানে এই প্রথম অনুপাত 3 উপরে, নিচে অনুপাতের রাশিগুলোর যোগফল, এই সবগুলো যোগ করেন, 3 আর 7 10, 10 10 20 ইন্টু হচ্ছে এই 3 টুকরা মিলে মোট পরিমাণ। তো এই 3 টুকরা মিলে মোট পরিমাণ মানে তো পুরো বাঁশের সাইজ, মানে 60 মিটার, তাই 60 দিয়ে গুণ, এই 0 0 ক্যান্সেল, এটা দিয়ে এটা যাবে 3 বার, 3 3 9, তার মানে প্রথম টুকরার সাইজ 9। এখন অপশনে যেহেতু প্রথম টুকরার সাইজ 9 কেবল এক জায়গায় আছে, তাহলে বাকি টুকরাগুলো আর বের করার দরকার নেই। দেখেন প্রথম টুকরা 9 হবে, তো প্রথম টুকরা 9 তো কেবল প্রথম অপশনে আছে, আর কোন অপশনে তো 9 নাই, তাই পরেরগুলো আর বের না করে আমরা এটাই উত্তর নিয়ে দেবো। ক্লিয়ার বিষয়টা? কাটাকাটি যাইতো মানে বুঝিনি। নেক্সট, 63 লিটার পরিমাণ মিশ্রণে অ্যাসিড ও পানির অনুপাত 7:2। অ্যাসিড ও তার মানে টোটাল মিশ্রণ কিন্তু 63। হ্যাঁ খেয়াল করেন প্লিজ, টোটাল মিশ্রণ কত 63, পরিমাণ মিশ্রণে অ্যাসিড ও পানির অনুপাত কত 7:2। ওই মিশ্রণে অ্যাসিড ও পানির পরিমাণ কত, অ্যাসিড ও পানির পরিমাণ কত চাইছে। আচ্ছা তাকান, তাহলে অ্যাসিড যে অ্যাসিড, এতে অ্যাসিড, ডাব্লুতে ওয়াটার, কত 7:2। তাহলে অ্যাসিড কত আছে, তাহলে যারটা বের করবেন সেই অনুপাত উপরে, তাহলে অ্যাসিড বের করবেন, তাহলে অ্যাসিডের অনুপাত হচ্ছে 7, তাহলে 7 যাবে উপরে, নিচে অনুপাতের রাশিগুলোর যোগফল, এগুলো যোগ করেন, 7 আর 2 9 ইন্টু কি এই অ্যাসিড ওয়াটার মিলে মোট পরিমাণ কত, এই যে 63 লিটার। তাহলে এখানে দিবেন 7 9 63, 7 সাথে কত 49, তার মানে অ্যাসিড আছে 49 লিটার। এই যে অ্যাসিড 49 লিটার, এই যে অ্যাসিড এই যে অ্যাসিড 49 লিটার কেবল একটা অপশনই আছে, ব্যাস ওইটা মেরে দেন। তাহলে অ্যাসিড 49, তাহলে ওয়াটার কত, এই টোটাল অ্যাসিড ও পানি মিলে 63, তাহলে টোটাল 63 থেকে আপনি যদি এই যে অ্যাসিড 49 বাদ দেন, তাহলেই তো পানি চলে আসতেছে, তাই না? তো 63 থেকে 49 গেলে কত 14। অথবা আপনি যদি পানি একবারে বের করতে চান, যে ওয়াটার ইজ ইকুয়াল টু, যেটা বের করবেন সেই অনুপাত উপরে, তাহলে ওয়াটার বের করবেন, তাহলে ওয়াটারের অনুপাত 2, তাহলে 2 উপরে দেন, নিচে অনুপাতের রাশিগুলোর যোগফল, এই 7 আর 2 যোগ করলে কত 9, আর এই অ্যাসিড পানি মিলে মোট পরিমাণ হচ্ছে 63। এটা দিয়ে যাবে 7 বার, এই 7 দুগুণে কত 14, তাহলে উত্তর হচ্ছে 14 লিটার। ঠিক আছে, তাহলে 14 49, এই যে বি নাম্বার অপশন ইজ রাইট। এখন আপনাদেরকে আমি একটা জিনিস, দারুণ জিনিস শেখাবো, সেটা একটু তাকান, মুছে দেই। সেটা হচ্ছে আমি যদি ধরে নিই, খেয়াল করেন প্লিজ, ধরি এই যে অ্যাসিড ইজ টু ওয়াটার ইজ ইকুয়াল টু 7:2, তাই কিনা? আমি ধরে নিতে পারি যে অ্যাসিডের পরিমাণ 7x আর ওয়াটারের পরিমাণ কত 2x, ধরা যায় কিনা? এখন এই অ্যাসিড আর ওয়াটার মিলে তো 63, তাহলে প্রশ্ন মতে অ্যাসিড প্লাস ওয়াটার মানে এইটা আর এটা যোগ করলে 63 সমান হবে, তাই 7x প্লাস 2x ইজ ইকুয়াল টু 63। তাহলে 7 আর 2 কত 9x ইজ ইকুয়াল টু 63, তাহলে x ইকুয়াল টু কত 63 ডিভাইডেড বাই 9, 7 9 63, তার মানে x এর ভ্যালু 7। খেয়াল করেন ওই যে x এর ভ্যালু 7, তার মানে এই যে এই দুইজন অনুপাতের সাথে কিছু একটা গুণ আকারে ধরে নিছি, সেইটা হচ্ছে 7। এই 7 এখন এখানে বসান, 7 সাথে 49, এই 7 এখন এখানে বসান, 7 দুগুণে 14, তার মানে অ্যাসিড পানি কত 7 14। এখন মজার বিষয় হচ্ছে এই যে একটু তাকাবেন প্লিজ, এই অনুপাতের রাশিগুলোর সাথে তো নিশ্চয়ই কিছু একটা জিনিস গুণ আছে, সেই গুণটা কত আছে সেইটাই কিন্তু আমরা এই যে বের করতেছি, মানে x এর মান। সেই জিনিসটা এইভাবে না করেও কিন্তু করে ফেলা যায়। কিভাবে?
দেখেন অ্যাসিড ইস টু ওয়াটার, খেয়াল করেন প্লিজ, অ্যাসিড ইস টু ওয়াটার 27:2। এখন এই যে 63, এই 63 কি, এদিকে তাকান, এই 63 কি, এই 63 কি অ্যাসিড না পানি? আগে কি লিখিত করালাম বলেন তো? আগেও তো, আগে কোনো অঙ্ক কি এমন কোনো অঙ্ক করাইছি যে অঙ্কটা 30-35 সেকেন্ডের মধ্যে করা যাবে না? আপনারা আসলে এটাই বোঝেন না যে কোনটা মানে মূল নিয়ম, কোনটা শর্টকাট, বা কোনটা আমি পরীক্ষার হলে অ্যাপ্লাই করব। আমি এখানে যেভাবে করাচ্ছি আপনি সেটাই করবেন পরীক্ষার হলে। হ্যাঁ, বেশি শর্টকাট পড়ার দরকার নাই, বেশি শর্টকাট পড়লে পরে মনে থাকবে না, পরীক্ষার হল পর্যন্ত নিয়েই যেতে পারবেন না। এই 63 কি, এই 63 হচ্ছে অ্যাসিড প্লাস পানি। এদিকে তাকাবেন, এই 63 হচ্ছে অ্যাসিড এবং পানির যোগফল। আর এই যে অনুপাত কি, 7 হচ্ছে অ্যাসিড, এই 2 হচ্ছে পানি, তাহলে 7 আর 2 যোগ করলে এই 9 কি, এই 9 হচ্ছে অ্যাসিড পানির অনুপাতের যোগফল। এই 63 হচ্ছে অ্যাসিড পানির মোট যোগফল, আর এই 9 হচ্ছে অ্যাসিড পানির অনুপাতের যোগফল। এখন বলেন, এই যে অ্যাসিড পানির যোগফলের যে অনুপাত, এই জিনিসটা 9 থেকে 63 কয় গুণ হয়েছে? 7 9 63, 7 গুণ। তার মানে ওই যে 7 গুণ, মানে কত গুণ হয়েছে যে 7, সেই 7 কিন্তু এভাবে বের করা যায়। তার মানে ওই যে এক্স এর যে মানটা সেটা হচ্ছে 7, এই 7 দিয়ে এখন এই 7 কে গুণ করেন 49, 7 দিয়ে এটাকে গুণ করেন 7 দুগুণে 14, এভাবেও চিন্তা করতে পারেন। হ্যাঁ, শর্টকাট এমসিকিউ দুটাই করাইছি ভাই। দেখেন 60 লিটার মিশ্রণে অ্যাসিড পানির অনুপাত 7:3, ওই মিশ্রণে পানির পরিমাণ কত, কি চাইছে বলেন তো? 60 লিটার হচ্ছে টোটাল মিশ্রণ, আর অ্যাসিড ও পানি, এই যে অ্যাসিড ইস টু ওয়াটার কত, 7:3। তাহলে এখন এখানে কিসে চাইছে? ওই মিশ্রণে পানির পরিমাণ, শুধু পানি চাইছে, তাহলে পানি কত হবে? ওয়াটার, যেটা বের করবেন সেই অনুপাত উপরে, তাহলে পানি বের করবেন এবার, তাহলে পানির অনুপাত কত? 3, তাহলে 3 যাবে উপরে। নিচে কি অনুপাতের রাশিগুলোর যোগফল, এই যে 7 আর 3 যোগ করে 10, ইন্টু এই অ্যাসিড পানি মিলে মোট পরিমাণ, মোট পরিমাণ এই যে 60। এই 0 0 ক্যান্সেল, 3 6 18, তাহলে উত্তর হচ্ছে পানি হচ্ছে 18 লিটার। ব্যাস। যারা ভালো বোঝে, মানে যারা আরো অ্যাডভান্স বোঝে, তারা কি করবে জানেন? তারা বলবে এই 60 লিটার হচ্ছে অ্যাসিড প্লাস পানি, সুতরাং এই অনুপাতের দুইটা যোগ করেন, 7 আর 3 কত? 10। তাহলে অ্যাসিড আর পানির অনুপাতের যোগফল হয়ে গেছে 10, আর অ্যাসিড পানির যোগফলের মোট পরিমাণ অ্যাকচুয়ালি 60, তাই এই দুইটা যোগ করলে হয় 10, এটা হচ্ছে 60, তাহলে 10 থেকে 60 কয় গুণ? 6 গুণ। তার মানে ওই এক্স এর মানটা হচ্ছে 6, এই যে যেটা। হ্যাঁ, এবার 6 দিয়ে 3 কে গুণ করেন, 3 6 18, এটা দরকার নাই, এটা অ্যাবজর্ব করার দরকার নাই যদি সমস্যা হয়। হ্যাঁ, যেভাবে করেন এটা সহজ। পিকনিকের জন্য 5:7:8 অনুপাতে আচ্ছা, পিকনিকের জন্য 5:7:8 অনুপাতে পনির, ডিম ও গরুর মাংসের স্যান্ডউইচ তৈরি করা হলো। তার মানে পিকনিক করতে গেছে, সেখানে যে 3 রকমের জিনিস তৈরি করছে, একটা হচ্ছে পনির তৈরি করছে, ডিম তৈরি করছে, আর গরুর মাংসের স্যান্ডউইচ তৈরি করছে। তাহলে 5:7:8 অনুপাতে পনির, পনির এই যে ডতে হচ্ছে ডিম, হ্যাঁ, আর গরুর মাংসের স্যান্ডউইচ, স্যান্ডউইচের দন্তেশ্ব দিলাম জান, এই যে। তার মানে পনির, ডিম, ডিম আর হচ্ছে স্যান্ডউইচ, হ্যাঁ, কত অনুপাতে? 5 7 আর 8 অনুপাতে। বলছে সর্বমোট 120টি স্যান্ডউইচ তৈরি করা হয়েছে। তবে স্যান্ডউইচের পরিমাণ 120টা, বলছে কতগুলো ডিমের স্যান্ডউইচ তৈরি করা হয়েছিল। আচ্ছা সরি, মানে পিকনিকের জন্য 5:7:8 অনুপাতে পনির, ডিম ও গরুর মাংসের স্যান্ডউইচ, মানে পনিরের স্যান্ডউইচ, ডিমের স্যান্ডউইচ আর গরুর মাংসের স্যান্ডউইচ, ঠিক আছে, সবই স্যান্ডউইচ। তার মধ্যে সর্বমোট 120টি স্যান্ডউইচ তৈরি করছে। 120টি স্যান্ডউইচ তৈরি করছে কিসের? সর্বমোট। বলছে তাহলে কতগুলো ডিমের স্যান্ডউইচ তৈরি করা হয়েছে। তার মানে ডিমের স্যান্ডউইচ তৈরি করা হয়েছে কতটা, সেটা বের করতে বলছে। তাহলে যেটা বের করতে বলবে, যে ডতে ডিম, হ্যাঁ, যেটা বের করতে বলবে সেই অনুপাত উপরে। তাহলে ডিমের স্যান্ডউইচের যে মাঝখানের অনুপাত 7 উপরে, নিচে অনুপাতের রাশিগুলোর যোগফল, যে 5 7 12, 12 আর 8 কত? 20, ইন্টু কি এই 3টা মিলে মোট পরিমাণ, এই যে সর্বমোট 120টা স্যান্ডউইচ, তাই এখানে 120। এই 0 0 ক্যান্সেল, এটা দিয়ে এটা যাবে 6 বার, 6 7 42, তার মানে ডিমের স্যান্ডউইচ 42টা। খুবই সিম্পল। নেক্সট, এক ব্যক্তির নিকট, এই যে দেখেন লিখিত পরীক্ষায় আসার মতো কোশ্চেন, হ্যাঁ, লিখিত পরীক্ষায় এক ব্যক্তির নিকট 26,540 টাকা মূল্যের সম্পদ ছিল। মানে এক ব্যক্তির নিকট সর্বমোট সম্পদ হচ্ছে 26,540 টাকার, হ্যাঁ। সে তার স্ত্রীকে
9,200 টাকা দিল, তার ওয়াইফকে 9,200 টাকা দিছে, ওকে ফাইন। এবং অবশিষ্ট টাকা মানে কি, এই যে 26,540 টাকা থেকে 9,200 টাকা দেওয়ার পরে যে অবশিষ্ট টাকা আছে, সেই অবশিষ্ট টাকা 3 সন্তানের মাঝে 1:2:3 অনুপাতে বন্টন করছে। তাহলে যে সন্তানের মাঝে বন্টন করছে কি পুরো টাকা না, এখান থেকে স্ত্রীকে কিছু দিচ্ছে, স্ত্রীকে কিছু দেওয়ার পরে যে টাকাটা আছে সেই টাকাটা সন্তানদের মাঝে 1:2:3 অনুপাতে বন্টন করছে। বলছে তার তৃতীয় সন্তান প্রথম সন্তানের চেয়ে কত টাকা বেশি পেল, তৃতীয় সন্তান প্রথম সন্তানের চেয়ে কত টাকা বেশি পেল। তাহলে 3 সন্তানের মাঝে আচ্ছা দেখেন, তাহলে বন্টন করা সম্পত্তির পরিমাণ কত বলেন তো, বন্টন মানে সন্তানদের মাঝে বন্টন করা সম্পত্তি কত, সন্তানদের মাঝে বন্টন করা সম্পদ কত, বন্টন করা টাকা কত, এই টোটাল টাকা যে 26,540, এখান থেকে 9,200 বাদ দিতে হবে। তাহলে 0, 4, 3, 7, 17,340, 17,340 টাকা হচ্ছে বন্টন করবে কার মাঝে, 3 সন্তানের মাঝে। কত অনুপাতে, 1:2:3। তাহলে এই যে সন্তানদের মাঝে বন্টন করছে 1:2:3 অনুপাতে, ঠিক আছে। তাহলে কি বলছে, তার তৃতীয় সন্তান প্রথম সন্তানের চেয়ে কত টাকা বেশি পেল, তাহলে তৃতীয় সন্তান প্রথম সন্তানের চেয়ে কত টাকা বেশি পেল এটা বের করতে বলছে। তাহলে তৃতীয় সন্তান পাইছে ধরেন 3x, হ্যাঁ, দ্বিতীয় সন্তান 2x, প্রথম সন্তান 1x। তাহলে আমরা একটা কাজ করি, তাহলে প্রথম সন্তান, এই যে প্রথম সন্তান কত পাবে, প্রথম সন্তান যারটা বের করবেন সেই অনুপাত উপরে, তাহলে প্রথম সন্তানের অনুপাত 1 উপরে, নিচে অনুপাতের রাশিগুলোর যোগফল যেগুলো 3, 2, 5 আর 1, 6 ইন্টু এই 3 জন মিলে মোট কত পাইছে সেটা। এখন এই 3 জন মিলে কিন্তু এটা পাইনি, এই 3 জন মিলে পাইছে এইটা, তার মানে এইটা হচ্ছে মোট পরিমাণ এখানে 17,340। 6 দিয়ে কাটেন, 6 দুগুণে 12 থাকলো 5, 5 এর পরে 3, 53, 6 48, 6 48 থাকলে হচ্ছে 5, 54, 6 9 54, 0। তার মানে প্রথম সন্তান পাইছে হচ্ছে 2890 টাকা, 2890। এখন তৃতীয় সন্তান কত পাবে, তৃতীয় সন্তানের অনুপাত হচ্ছে 3, তাহলে 3 যাবে উপরে, নিচে অনুপাতের রাশিগুলোর যোগফল, এগুলো যোগ করলে হবে 6 ইন্টু মোট পরিমাণ হচ্ছে 17,340। এখন এটা দিয়ে কাটলে কিন্তু ওই যে ওইটাই হবে, যে 2890 হবে। এবার 3 দিয়ে গুণ করেন, 0, এই যে 3 দিয়ে গুণ করতেছি, 3 9 27, হাতে কত, আচ্ছা এটা এভাবে রেখে দেন না, 3 গুণ এত, 3 গুণ 2890, ব্যাস এভাবে থাক, গুণ করার দরকার নাই। এখন কি বলছে, তৃতীয় সন্তান প্রথম সন্তানের চেয়ে কত টাকা বেশি পেল, তার মানে এটা হচ্ছে তৃতীয় সন্তানের টাকা, আর এটা হচ্ছে এই যে 2890 প্রথম সন্তানের টাকা। তাহলে এইটা থেকে এটা বিয়োগ করতে হবে, তাহলে 3 ইন্টু 2890 মাইনাস 2890, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখেন 2890 কমন আছে, যদি কমন নেন তাহলে এখানে 3, এখানে 1, তাহলে 3 মাইনাস 1, তাহলে 2890 ইন্টু হচ্ছে 2, গুণ করেন, গুণ করলে কত হচ্ছে 0, এখানে 0 দিয়ে দিচ্ছি, দেখেন 2 দিয়ে 0 কে গুণ করলে 0, 9 দুগুণে 18, হাতে 1, 8 দুগুণে 16 আর 1 17, 2 দুগুণে 4 আর 1 5, 5780 আছে, 5780, 5780, এই যে 5780, এই যে 5780। হয়েছে, এটা কত নম্বর কোশ্চেন ছিল, 54 নম্বর প্রশ্ন। 54 জি, ওকে। আচ্ছা, এখানে কোনো প্রবলেম আছে, এখানে এই যে অ্যামাউন্টটা একটু অ্যামাউন্টটা একটু বড়, তো এই জন্য ওই ক্যালকুলেশন করতে যাই একটু হয়তো টাইম লাগতে পারে, হ্যাঁ। মূলত লিখিত পরীক্ষার জন্য এই টাইপের কোশ্চেন ইম্পর্টেন্ট, প্রিলিতে সাধারণত এই ধরনের প্রশ্ন আসা উচিত না, হ্যাঁ। তারপরে যে মানে একটু বড় পোস্ট হওয়ার কারণে একটু বড় প্রশ্ন দিছে। ওকে, আমি নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট ব্যাংকের কোশ্চেন এটা। একটি ত্রিভুজের পরিসীমা 45 সেন্টিমিটার এবং বাহুগুলোর অনুপাত 3:5:7 হলে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত? আচ্ছা, পরিসীমা মানে কি মনে আছে? পরিসীমা মানে কি?
পরিসীমা মানে এই তিন বাহুর দৈর্ঘ্যের যোগফল। তার মানে এই যে 45 সেন্টিমিটার, এটা হচ্ছে এই তিন বাহুর দৈর্ঘ্যের যোগফল, বুঝছেন? আর এই তিন বাহুর এই দৈর্ঘ্যের অনুপাতের মান দিয়ে আছে 3:4, 3:5:7। 3:5:7 কি? এটা হচ্ছে এই তিন বাহুর দৈর্ঘ্যের অনুপাত। ওকে, এখন বলছে ক্ষুদ্রতম বাহুর মান কত। এখন ক্ষুদ্রতম বাহু কোনটা? এই অনুপাতের মধ্যে যে মানটা ছোট সেই বাহুটাই সবচেয়ে ছোট হবে। তাহলে এই তিন যেহেতু ছোট, তার মানে এখান থেকে ক্ষুদ্রতম বাহু আসবে। তাহলে আমরা বের করবো ক্ষুদ্রতম বাহু। তাহলে যেটার মান বের করতে হবে সেই অনুপাতটা উপরে, তাহলে ক্ষুদ্রতম বাহু বের করবো, তার মানে 3 যাবে উপরে, আর নিচে অনুপাতের রাশিগুলোর যোগফল। এই 5 আর 3 8, 8 7 15 ইন্টু কি? ইন্টু হচ্ছে এই তিন বাহু মিলে মোট পরিমাণ। আর এই তিন বাহু মিলে মোট পরিমাণই হচ্ছে ত্রিভুজের পরিসীমা। এই যে দেওয়া আছে 45, তাই এখানে 45। এই 15 দিয়ে 45 যাবে 3 বার, এই 3 আর 3 গুণ করলে 3 3 9, তাহলে উত্তর হচ্ছে 9। ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। একটি ত্রিভুজের তিন বাহুর মাপের অনুপাত 5:6:7, এর পরিসীমা 198 হলে দীর্ঘতম বাহুর মাপ কত? এটা কত হবে বলেন তো? এটা কত হবে? আড়াআড়ি বুঝতে পারলাম না, কি বোঝেন নাই? এটা কত হবে বলেন তো? আপনারা বলেন, ততক্ষণ আমি একটু পানির বিরতি নিচ্ছি। কই গেল? ত্রিভুজের তিন বাহুর মাপের অনুপাত 5:6:7। 5:6:7 পরিসীমা। পরিসীমা মানে হচ্ছে তিন বাহুর যোগফল, বুঝছেন? আর তিন বাহুর দৈর্ঘ্যের অনুপাত এটা, আর এটা হচ্ছে তিন বাহুর যোগফল। ওকে ফাইন। বলছে দীর্ঘতম বাহু কত? তো দীর্ঘতম বাহু মানে যে 7 অনুপাত যেটা, সেটা। তা যার মান বের করতে হবে সেই অনুপাত উপরে, তাহলে দীর্ঘতম বাহু চাইছে, তার মানে দীর্ঘতম বাহু মানে যে 7 অনুপাত উপরে, নিচে অনুপাতের যোগফল, এই সবগুলোর যোগফল। 5 আর 6 11 আর 7 18, সরি 11 আর 7 18, হ্যাঁ। ইন্টু কি? ইন্টু হচ্ছে এই তিন বাহু মিলে মোট পরিমাণ। এই তিন বাহু মিলে মোট পরিমাণ মানেই পরিসীমা, এই যে 198। এবার 18 নামতা পারেন। 18 নামতা, 18 নামতা 19-এর মধ্যে 18 যাবে একবার, থাকলো 1, একের পরে 1, আবার 18, 18 1 18, তার মানে 11। 7 11 কত? 77। তার মানে হচ্ছে বড় বাহুর দৈর্ঘ্য হচ্ছে 77 সেন্টিমিটার। হ্যাঁ, সবাই উত্তর দিচ্ছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। মেহেদি হাসান ভাই তিনটাই বের করে ফেলছে। হ্যাঁ, এই যে এক্স এর মানে 11 পেয়েছে, 11 দিয়ে এটা গুণ করে 55, এটা দিয়ে গুণ করলে 66, এটা দিয়ে গুণ করলে 77। ঠিক আছে, থ্যাংক ইউ। এবার তাকান, ক ও খ এর বেতনের অনুপাত 7:5। ক এবং খ দুজন লোক, তাদের বেতনের অনুপাত হচ্ছে 7:5। বলছে ক খ অপেক্ষা, এখানে একটা কমা হবে, ক খ অপেক্ষা 400 টাকা বেশি পায়, বেতন পায়। বলছে খ এর বেতন কত? তাহলে এই 400 টাকা কি? এই 400 টাকা হচ্ছে ক আর খ এর বেতনের পার্থক্য, বুঝছেন? তাহলে ক ইস টু খ কত দিয়ে আছে? ক ইস টু খ কত? 7:5। তার মানে কি আমরা বলতে পারি ক পাই 7x টাকা আর খ পাই 5x টাকা? বলা যায় কিনা বলেন? এখন ক খ এর চেয়ে 400 টাকা বেশি পায়, তার মানে ক এবং খ এর বেতনের পার্থক্য 400। তাহলে ক এর বেতন হচ্ছে 7x আর খ এর বেতন হচ্ছে 5x, তার মানে এই যে দুইটা বেতন, এই দুই বেতনের পার্থক্য হচ্ছে 400। তাহলে প্রশ্ন মতে এই 7x মাইনাস 5x ইজ ইকুয়াল টু 400। এখান থেকে x এর মান বেরোবে, সেই x এর মান এখানে বসাই দিলে হয়ে গেল। 7x থেকে 5x গেলে 2x ইজ ইকুয়াল টু 400। এই 2 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, তাহলে x ইকুয়াল টু 400 কে 2 দিয়ে ভাগ করলে 200। এই যে x এর মান 200, x এর মান 200 এখানে বসাই দেন, 7 দুগুণে 1400, এখানে বসাই দেন 5 দুগুণে 1000। কি চাইছে? কার বেতন চাইছে? খ এর বেতন। খ এর বেতন মানে এই যে এইটা, তাহলে x এর মান 200 বসান, তাহলে 5 গুণিতক 200, 5 দুগুণে 10, আর এই দুইটা শূন্য বসে গেল 1000 টাকা। ঠিক আছে? ওকে, এবার আমি চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। এক ব্যক্তির মাসিক আয় ও ব্যয়ের অনুপাত 5:3। দেখেন এই 5:3 কি? ওই লোকের মাসিক আয় এবং ওই লোকেরই মাসিক ব্যয়ের, এবং তার মাসিক সঞ্চয় হচ্ছে 10,000 টাকা। এখন সঞ্চয় বলতে কি বোঝায়? সঞ্চয় মানে কি? আপনি যে পরিমাণ আয় করছেন আর যে পরিমাণ ব্যয় করে ফেলছেন, ব্যয় করার পরে যতটুক থাকে সেটাই তো সঞ্চয়। তার মানে
আয় মাইনাস ব্যয় ইজ ইকুয়াল টু সঞ্চয়, এটা বুঝতে হবে আপনাকে, ঠিক আছে? তাহলে সঞ্চয় মানে কি, সেভিংস মানে কি, সেভিংস মানে কি বলেন তো, আয় মাইনাস ব্যয়, এটা হচ্ছে সঞ্চয়। যত টাকা আয় করছেন সেখান থেকে যতটুকু ব্যয় করছেন, ব্যয়ের অংশ বাদ দেওয়ার পরে যতটুকু থাকবে সেটাই তো সঞ্চয়। এখন এই আয় ব্যয়ের অনুপাত দিয়ে আছে, যে আয় এবং ব্যয়ের অনুপাত দিয়েছে 5:3। এই যে আয় দ্বারা বোঝাচ্ছে ইনকাম, হ্যাঁ, আর ই দ্বারা বোঝাচ্ছে এক্সপেন্ডিচার, এক্সপেন্ডিচার মানে হচ্ছে ব্যয়। তাহলে ইনকাম ইস টু এক্সপেন্ডিচার দেওয়া আছে কত, 5:3। তাহলে ইনকাম হচ্ছে 5x, ওকে, আর এক্সপেন্ডিচার হচ্ছে 3x। এখন সেভিংস মানে কি, এই ইনকাম থেকে এক্সপেন্ডিচার বাদ দিতে হবে। তার মানে প্রশ্ন মতো এই 5x মাইনাস 3x, এই ইনকাম থেকে এক্সপেন্ডিচার বাদ দিলে, মানে আয় থেকে খরচ বাদ, ব্যয় বাদ দিলেই এই যে সঞ্চয় হচ্ছে 10,000। অর্থাৎ এইটা তাহলে 5x মাইনাস 3x ইজ ইকুয়াল টু 10,000। তাহলে এখানে 2x ইকুয়াল টু 10,000। তাহলে x ইকুয়াল টু কত, এই 2 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে। তাহলে 10,000কে 2 দিয়ে ভাগ করলে 5,000, তাহলে x এর মান 5,000। ব্যাস, এটাই দরকার ছিল। এখন আমাকে চাইছে কি তিনি কত টাকা আয় করেন, তার মানে এই x এর মানটা এখন আয় কত, এই যে আয়, তার মানে আয় হচ্ছে 5x। তাহলে 5 ইন্টু x এর মান 5,000, এই 5 5 25, আর এই যে 3টা শূন্য বসে গেল, তাহলে 25,000। তার মানে তিনি ইনকাম করেন হচ্ছে 25,000 টাকা। খুবই সিম্পল, তিনি ইনকাম করেন কত, 25,000 টাকা। ওকে, নেক্সট। করিম ও রহিমের বেতনের অনুপাত হচ্ছে 7:5। করিমের বেতন রহিমের বেতন থেকে 400 টাকা বেশি হলে রহিমের বেতন কত? এটা আপনারা পারবেন, একদম সিম্পল কোশ্চেন। 59 নম্বরের উত্তর হচ্ছে, আমি বলে দিচ্ছি, এটা নিজেরা করিয়েন একেবারে সহজ। এটা একদম সেম আছে 47-এর মতো। 1,000 টাকা উত্তর, এই যে সি নাম্বার অপশন রাইট। 1,000, সরি 1,000 হচ্ছে বি নাম্বার, এটা কত 57 না 59, 1,000 টাকা, এই যে বি নাম্বার অপশন রাইট, এটা করে নিয়েন। আচ্ছা, সাইফ, ডাক্তার নাজমা ও শাকিল কিছু টাকা নিজেদের মধ্যে 2:3:7 অনুপাতে ভাগ করে নিল। তার মানে তিনজন লোক, একজনের নাম সাইফ, একজনের নাম ডাক্তার নাজমা, একজনের নাম শাকিল। এরা তিনজন কি করছে, কিছু টাকা নিজেদের মধ্যে ভাগ করছে, কত, 2:3:7 অনুপাতে। যদি সাইফ এবং ডাক্তার নাজমা একত্রে শাকিলের চেয়ে 1500 টাকা কম পায়, বুঝেন কিন্তু, যদি সাইফ এবং ডাক্তার নাজমার একত্রে শাকিলের চেয়ে 1500 টাকা কম হয়, তাহলে সাইফ কত টাকা পেল? আচ্ছা, তার মানে আমি এই দেখেন, সাইফ, এস এ সাইফ, সরি এস এ সাইফ, হ্যাঁ, এন এ নাজমা, আর এস এ, হ্যাঁ এস কে তে দিলাম শাকিল। এই যে দুইজনই তো এস হয়ে যাচ্ছে, তাই একটা দিলাম এস কে, শাকিলকে দিলাম এস কে। এদের টাকার অনুপাত কত, 2:3:7। ওকে ফাইন। তার মানে আমি ধরে নিতে পারি যে সাইফ পাইছে 2x, ডাক্তার নাজমা 3x, আর শাকিল একাই পাইছে 7x। কোশ্চেনে কি বলছে, যদি সাইফ এবং ডাক্তার নাজমা, সাইফ মানে এই প্রথমটা, ডাক্তার নাজমা মানে এটা, এরা দুইজন একত্রে যা পায় সেটাও শাকিলের চেয়ে 1500 টাকা কম। দেখেন, সাইফ এবং ডাক্তার নাজমা একত্রে শাকিলের চেয়ে 1500 টাকা কম পায়। তার মানে সাইফ আর ডাক্তার নাজমার টাকা কত যোগফল, এই যে 2x প্লাস 3x। খেয়াল করেন, এই যে সাইফ আর ডাক্তার নাজমার মোট টাকা হচ্ছে 5x। তার মানে এই দুইজনের মোট টাকা আর এই শাকিলের টাকার পার্থক্য হচ্ছে 1500 টাকা। এটা বুঝছেন? এটা কি বুঝলেন? ডাক্তার নাজমা এবং সাইফ একত্রে শাকিলের চেয়ে 1500 টাকা কম পায়। তার মানে শাকিলের টাকা আর এই দুইজনের টাকার যোগফলের পার্থক্য হচ্ছে 1500। তার মানে শাকিলের টাকা 7x, আর এই দুইজন মিলে পাইছে 5x। হ্যাঁ, তাহলে -5x ইজ ইকুয়াল টু 1500। এই লাইনটা কি বুঝছেন? এই লাইনটা ডাক্তার নাজমা এবং সাইফ দুইজন মিলে শাকিলের চেয়ে 1500 টাকা কম। তার মানে সাইফ আর ডাক্তার নাজমার টাকার যোগফল, দুইজন মিলে মানে কি, এদের যোগফল না, এদের যোগফল আর শাকিলের টাকার পার্থক্য 1500। ঠিক আছে, তা শাকিলের টাকা যেহেতু বেশি টাকা সামনে রাখতে হবে। তো 7x থেকে 5x দিলে 2x ইজ ইকুয়াল টু 1500। তাহলে x ইকুয়াল টু কত, এই 2 দিয়ে 1500কে ভাগ করলে 750। x এর মান 750। এখন কি চাইছে, তাহলে সাইফ কত টাকা পাবে? তা সাইফ তো পাইছে 2x, তাহলে এই যে x এর মানটা যে 750 এখানে বসাই দেন। তাহলে আপনার সাইফ পাবে হচ্ছে 2x, তাহলে 2 ইন্টু x এর মান 750, 750 দুগুণ কত, 1500। ক্লিয়ার ভাই? এই যে এখানে উত্তর হয়ে গেছিল, খালি বের করা লাগতো না।
সাইফের টাকার মান 2x আর আমার এখানে বের হয়েছে 2x এর মান, তা 2x এর মান মানে তো সাইফের টাকা 1500, ওই লাইনে হয়ে যায়। ক্লিয়ার ব্যাপারটা বুঝছেন? এগুলো অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, নেক্সট 3 বালকের, খেয়াল করেন এখানে আসছে কি, 3 বালকের মার্বেলের অনুপাত 19:5:3। 3 বালকের মার্বেলের অনুপাত 19:5:3। যদি সবচেয়ে কম মার্বেল প্রাপ্ত বালকের মার্বেলের সংখ্যা 9টি হয়, তাহলে সবচেয়ে বেশি মার্বেল প্রাপ্ত বালকের মার্বেলের সংখ্যা কয়টি? তাহলে এখানে 3টা বালক আছে, তার মধ্যে 3 জন মার্বেল নিজেদের মধ্যে ভাগ করে নিচ্ছে 19:5:3, এই অনুপাতে মার্বেল ভাগ করছে। ওকে ফাইন। এখন কি বলছে, সবচেয়ে কম মার্বেল প্রাপ্ত বালকের মার্বেল সংখ্যা 9টা। তো সবচেয়ে কম মার্বেল মানে কি যেটা, তাহলে ধরলাম প্রথম বালক পাইছে 19x মার্বেল, দ্বিতীয় বালক পাইছে 5x মার্বেল, তৃতীয় বালক পাইছে 3x মার্বেল, এতগুলো। এখন কি বলছে, সবচেয়ে কম মার্বেল প্রাপ্ত বালকের মার্বেলের সংখ্যা হচ্ছে 9টা। তো সবচেয়ে কম মার্বেল প্রাপ্ত বালকের অনুপাতটা এটা, তার মানে সবচেয়ে কম মার্বেল প্রাপ্ত বালকের মার্বেলের সংখ্যা 3x। আর কোশ্চেনে দিয়ে আছে সবচেয়ে কম মার্বেল পাইছে হচ্ছে যে বালক, তার হচ্ছে 9টা। তার মানে 3x এর ভ্যালু হচ্ছে 9, তাই 3x ইজ ইকুয়াল টু 9। তাহলে x ইকুয়াল টু কত? এই 3 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, 9 কে 3 দিয়ে ভাগ করে 3। এই যে x এর মান 3, এখন এখানে বসাই দিলেই হবে। বলছে সবচেয়ে বেশি মার্বেল প্রাপ্ত বালকের সংখ্যা, তো সবচেয়ে বেশি মার্বেল বালক প্রাপ্ত সংখ্যা এই যে 19x। তাহলে x এর মান 3 এখানে বসাই দেন, তাহলে 3 গুণ 19, 3 19 57, তাহলে উত্তর হচ্ছে 57। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মাল প্রসেস। ক্লিয়ার? এখন কেউ যদি মনে করে যে, দেখেন এইদিকে তাকান, একটু তাকান, 3 জন বালক মার্বেল পাইছে কি অনুপাতে? 19:5:3, এই অনুপাতে মার্বেল পাইছে। এই 3 জনের মধ্যে সবচেয়ে কম মার্বেল যে পাইছে, সে পাইছে কয়টা? 9টা। তো সবচেয়ে কম মার্বেল অনুপাত কোনটা? সবচেয়ে কম মার্বেল প্রাপ্ত অনুপাত কোনটা? এটা না? তার মানে এই ভ্যালুটা 9 দিয়ে আছে। এই অনুপাতের মানে এখানে 9, কিন্তু ওই মার্বেল পাইছে অ্যাকচুয়ালি পাইছে 9, সরি, অনুপাতের মানে এখানে 3, সবচেয়ে কম অনুপাত যেটা, কিন্তু অ্যাকচুয়ালি মার্বেল পাইছে 9টা। তা 3 থেকে এই 9টা কয় গুণ হয়েছে? 3 গুণ হয়েছে। তার মানে এগুলো 3 গুণ হবে। এক্স এর মান বের করা দরকার নাই, লাগে না, এগুলো 3 গুণ। তার মানে এটা 3 3 5 15, এটা 3 19 57, এক্স এর মান বের করা লাগে না। ওটা ফর্মাল প্রসেস, যদি ভুলে যান বা এই প্রসেস যদি মনে না থাকে, ওটা তো করতে হবে, তাই না? 60 নাম্বার আরেকবার বলবো, কোথায় বলবো, কোথায় বোঝেননি বলেন তো? 60 নাম্বারে কোথায় বোঝেননি? অঙ্কে বলছে সাইফ ও ডাক্তার নাজমা একত্রে শাকিলের চেয়ে 1500 টাকা কম পায়। তার মানে ডাক্তার সাইফ আর নাজমা দুইজন মিলে যা পাইছে, দুইজন মিলে কত পাইছে? এই যে সাইফের টাকা 2x, ডাক্তার নাজমার টাকা 3x। তাহলে এই দুইজন মিলে কত পাবে? 2x প্লাস 3x 5x। তাহলে সাইফ আর ডাক্তার নাজমা দুইজন মিলে পাইছে 5x। এই দুইজনের মিলিত টাকা শাকিলের টাকার চেয়ে 1500 টাকা কম। তার মানে এই দুইজনের মিলিত টাকা আর শাকিলের টাকার পার্থক্য 1500। তাই এই যে শাকিলের টাকা আর এই দুইজনের মিলিত টাকার এই বিয়োগফলটা 1500 লিখছি। এখানে কি বোঝেন নাই বলেন তো? সহজ তো কথাটা। নেক্সট কি বলছে? 3 বালক আছে, এটা তো করালাম। নেক্সট, কাশেম ও রাশেদের মধ্যে কিছু টাকা 4:3 অনুপাতে ভাগ করা হলো। যদি রাশেদ 2400 টাকা পায়, তাহলে মোট টাকার পরিমাণ কত? খেয়াল করেন, মোট টাকার পরিমাণ চাইছে। আচ্ছা, কোনো সমস্যা নেই। তাহলে কাশেম রাশেদ, এই যে কাশেম ইস্টু রাশেদ কত? 4:3। আচ্ছা, তাহলে আমি কাশেমের টাকা ধরলাম 4x আর রাশেদের টাকা ধরলাম 3x। কোশ্চেনে কি বলছে? যদি রাশেদ 2400 টাকা পায়, তো রাশেদ মানে কোনটা? রাশেদ মানে যে 3x। তাহলে রাশেদের টাকা দিয়ে আছে 2400, আর আমরা ধরে নিচ্ছি রাশেদের টাকা 3x। তার মানে 3x এর মান হচ্ছে 2400। তাহলে 3x ইজ ইকুয়াল টু 2400। তাহলে x ইকুয়াল টু কত? এই 3 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে। 24 কে 3 দিয়ে ভাগ করলে কত? 8, আর এই দুটো শূন্য বসে গেল। তাহলে x এর মান 8। এখন অঙ্কে কিন্তু চাইছে তাহলে মোট টাকার পরিমাণ মানে কাশেমের টাকা আর রাশেদের টাকা যোগফল। তা কাশেমের টাকা 4x আর রাশেদের টাকা 3x, তার মানে 7x। তার মানে মোট টাকা হচ্ছে 7x। তাহলে এইখানে থাকলো 7, আর এই x এর মান হচ্ছে এই যে 800, সেই 800 এখানে গুণ করে দেন। 27টা 56 আর 2টা শূন্য, তার মানে 5600। তাহলে টোটাল টাকা হচ্ছে 5600। ক্লিয়ার? ওকে, আচ্ছা, এখন এই অঙ্কটা আপনি ভিন্নভাবেও করতে পারেন। দেখেন কিভাবে। তো কাশেম ইস্টু রাশেদ হচ্ছে 4:3, তাহলে কাশেম ইস্টু রাশেদ 4:3।
রাশেদের টাকা 2400, তো রাশেদ কোনটা, প্রথমটা না দ্বিতীয়টা, এই যে দ্বিতীয়টা, তার মানে এই যে এই যেটা আছে 2400, তাহলে রাশেদের টাকার অনুপাতটা হচ্ছে 3, এদিকে তাকান, রাশেদের টাকার অনুপাতটা হচ্ছে 3, কিন্তু অ্যাকচুয়াল টাকাটা হচ্ছে 2400, তাহলে এই 3 থেকে 2400 এটা কয় গুণ, কয় গুণ বলেন তো, এই 3 দিয়ে 2400কে ভাগ করেন, 3 দিয়ে এটা হচ্ছে 24কে ভাগ করলে 8, আর এই যে দুইটা শূন্য, 800 গুণ, 800 গুণ, তার মানে কাশেমের টাকাটা ওইটা 800 গুণ হয়ে যাবে। তো 800 গুণ করেন, এই 4 দিয়ে 8 কে গুণ করলে 4 32, 32, দুইটা শূন্য 3200, তার মানে কাশেমের টাকা 3200 আর রাশেদের টাকা 2400, এই দুটো এখন যোগ করে দেন, তা হবে, যোগ করেন, তাহলে দুইটা শূন্য বসে গেল, 4 আর 2 6, 3 আর 2 5, 5600, কোনো সমস্যা নেই, এভাবে করতে পারেন। আরো সহজে করা যায়, যেহেতু এই দুইজনের মোট যোগফল চাইছে, তাহলে এই দুইজনের যে অনুপাতের রাশি আছে না, এই অনুপাতের রাশি দুইটা যোগ করে দেন, 4 আর 3 কত 7, আর এই প্রত্যেকটা জিনিস কত গুণ হবে, 800 গুণ, তাহলে 7কে আপনি 800 গুণ করে দেন, তাও হবে 27 56, ব্যাস, কোনো সমস্যা নেই, একভাবে আগাইলেই হলো। নেক্সট, দুটি সংখ্যার যোগফল 8, যদি সংখ্যাগুলোর 3:1 অনুপাতে থাকে, তবে সংখ্যাগুলোর গুণফল কত। দেখেন, দুটি সংখ্যার যোগফল 8, তাহলে এটা কি, এবং সংখ্যাগুলোর অনুপাত হচ্ছে 3:1, তবে সংখ্যাগুলোর গুণফল কত। আচ্ছা, কোশ্চেনে যাই থাক, কোশ্চেনে যাচ্ছে সংখ্যাগুলোর গুণফল, তো সংখ্যা আমি বের করে তারপর সংখ্যাগুলোর গুণফল করব। হ্যাঁ, তাহলে সংখ্যাগুলো কি অনুপাত আছে, 3:1, তাহলে আমি ধরলাম একটা সংখ্যা আছে 3x, একটা সংখ্যা 1x, এইভাবে করতে পারেন। অথবা আপনি এইভাবে করতে পারেন যে প্রথম সংখ্যা, এদিকে দেখান, প্রথম সংখ্যা কেমনে পাবেন, প্রথমটা বের করবেন, তার মানে প্রথম অনুপাত উপরে, নিচে অনুপাতের যোগফল 3 আর 1 4, ইন্টু এদের এই দুজনের যোগফল দিয়ে আছে যে মোট পরিমাণ 8, এই 4 দিয়ে এটা যাবে 2 বার, 8 দুগুণী 16, তাহলে প্রথম সংখ্যা 16, তাহলে দ্বিতীয় সংখ্যা কত হবে, দুইজনের যোগফল যদি 8 হয়, সরি প্রথম সংখ্যা 16 কেমনে হবে, দুইজনের যোগফল যদি 8 হয়, 16 তোমার সুযোগ নেই, এটা তো 3 হবে, আমি কি লিখতেছি, সরি, প্রথম সংখ্যা বের করবো, তাহলে প্রথম অনুপাত 3, এটা যাবে উপরে, নিচে হলো অনুপাতের যোগফল, এই যে 3 আর 1 4, ইন্টু এই দুজনের মোট পরিমাণ হচ্ছে 8, এই 4 দিয়ে এটা যাবে 2 বার, 3 দুগুণী 6, তার মানে প্রথম সংখ্যা 6, তার দ্বিতীয় সংখ্যা কত হবে, সংখ্যা দুটোর যোগফল যদি 8 হয়, তাহলে প্রথমটা 6 হলে দ্বিতীয়টা কি হবে, এই দুজনের যোগফল থেকে প্রথমটা বাদ দেন, তাহলে 8 থেকে 6 বাদ দিলে আরেকটা সংখ্যা হচ্ছে 2, তাহলে সংখ্যা দুটো হচ্ছে কি 6 আর 2। এখন অঙ্কে চাইছে সংখ্যা দুটোর গুণফল, তা গুণ করেন, 6 আর 2 গুণ করলে 6 2 কত 12, তাহলে সংখ্যা দুটোর গুণফল হচ্ছে 12, বি নাম্বার অপশন ইজ রাইট, বি নাম্বার অপশন রাইট, ক্লিয়ার। এখন যদি মনে করেন যে ভাই আমি অন্যভাবে করব, কোনো সমস্যা নাই, করেন, দুটো সংখ্যার যোগফল 8, এই 8 কিভাবে হতে পারে, আরো টাফ হবে, দরকার নেই, ধরে নেবেন একটা সংখ্যা 3x, অন্যভাবে করেন, একটা সংখ্যা 3x আর একটা সংখ্যা 1x, মানে x, এখন এই দুইজনের যোগফল হচ্ছে 8, তার মানে এই দুইটা যোগ করে লিখবেন 8, 3x প্লাস x ইজ ইকুয়াল টু 8, সেখান থেকে x এর মান বেরোবে, সেই x এর মান এখানে বসায় তারপরে গুণ করতে হবে, যেভাবে ইচ্ছা, কোনো সমস্যা নেই, সহজ আছে, এটাকে এখানে টাইম ওয়েস্ট না করি। দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের সমষ্টি 420, বৃহত্তম সংখ্যাটি কত, দুটো সংখ্যার অনুপাত কত, 3:4, তাদের সমষ্টি দেওয়া আছে, বলছে বৃহত্তম সংখ্যাটি কত। এখন বৃহত্তম সংখ্যা মানে কোনটা, এখানে বড় অনুপাত কোনটা, 4 না, তার মানে বৃহত্তম সংখ্যা এই 4 অনুপাত থেকে আসবে, তাহলে যে বড় সংখ্যা কিভাবে পাবেন, যেটা বের করবেন তাই সেই অনুপাত উপরে দিবেন, তাহলে বড় সংখ্যার অনুপাত 4, এটা উপরে দিবেন, নিচে অনুপাতের যোগফল এই যে 3 আর 4 যোগ করলে কত 7, ইন্টু কি, ইন্টু হচ্ছে এই দুজনের মোট পরিমাণ, এই দুজনের মোট পরিমাণ মানে সমষ্টি 420 দেওয়া আছে। এই সূত্র কখন অ্যাপ্লাই করা যায়, যখন সমষ্টি দেওয়া থাকে, মনে করে দেখেন, এই 7 দিয়ে 42 কে যাবে 6 বার, আর একটা শূন্য মানে 60 বার, 4 6 24, আর একটা শূন্য 240, তাহলে বড় সংখ্যাটা 240, বড় সংখ্যাটা 240। নেক্সট, দুটি সংখ্যার অনুপাত 2 এবং 5, এটা করাইছি মনে হয়, এই অঙ্কটা মনে হয় একবার করাইছি। দুইটা সংখ্যার অনুপাত 2 এবং পার্থক্য 15, পার্থক্য মানে বিয়োগফল, দুইটা সংখ্যার অনুপাত 2, এদিকে তাকান, দুইটা সংখ্যার অনুপাত 2, তা দুইটা সংখ্যার অনুপাত 2 মানে আসলে কি, অনুপাত 2 বলতে কি বোঝায়, অনুপাতে তো একটা রাশি থাকে না, অনুপাতে তো 2টা রাশি থাকে মিনিমাম, তাই না, তো অনুপাত 2 মানে আসলে আর কাছে 1, মানে এটা হচ্ছে 2:1, বুঝতে হবে, অনুপাত 2 মানে 2:1, বলবে দুইটা সংখ্যার অনুপাত 3 মানে শুধু তো 3 হয় না, অনুপাতের তো রাশি থাকে 2টা, আর একটা রাশি কত, তো কিছু নাই মানে 1 দিয়ে ভাগ করা আছে, তাই না, তো যখন বলছে দুইটা সংখ্যার অনুপাত 2, তার মানে অ্যাকচুয়ালি ওই দুইটা সংখ্যার অনুপাত হচ্ছে 2:1,
তাহলে একটা সংখ্যাকে আমি ধরতে পারি 2x, আর একটা সংখ্যা 1x মানে x। অঙ্কে বলছে এদের পার্থক্য মানে বিয়োগফল, অর্থাৎ এইটা মাইনাস এইটা ইজ ইকুয়াল টু 15। তার মানে 2x মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 15। তাহলে এখান থেকে x ইকুয়াল টু কত? 15। এখন x এর মান এখানে এখানে বসাই দিলে হয়ে গেল, ব্যাস। বলছে ছোট সংখ্যাটি কত? ছোট সংখ্যা মানে তো x, তার মানে x এর মান বের হয়েছে মানে এই ছোট সংখ্যার মান বের হয়েছে, তার মানে উত্তর হচ্ছে 15। ক্লিয়ার? কি হয়েছে ভাই? 57 নম্বরটা শর্টকাট নিয়মে কি বোঝাই দিব বলেন? 57 কি বোঝেন নাই? কি বোঝেন না এখানে বলেন? কি বোঝেননি? ক খ 400 টাকা বেশি বেতন পেলে ক্ষয়ের বেতন কত? এখানে কি বোঝেননি বলেন? কি এখানে এই 57 নম্বরে কি বোঝেননি? কি এটা বলতে হবে তো এখন। এখানে শর্টকাটের দরকার কি? এর করতে তো 10 সেকেন্ড সময় লাগবে, 10 থেকে 12 সেকেন্ড। এখানে আমার শর্টকাটটা দরকার কি সেটা আগে বলেন তো। শর্টকাট কি করবেন এখানে? করা যাবে, করা যাবে না তা না, করা যাবে, কিন্তু আমি ওইগুলো অ্যাভয়েড করি। হ্যাঁ, মনে থাকবে না, বেশি এত কিছু মনে থাকে না। এই যে 400 টাকা, এই 400 টাকা কি? এই 400 টাকা হচ্ছে, এই 400 টাকা হচ্ছে ক আর ক্ষয়ের বেতনের পার্থক্য মানে বিয়োগফল। তাহলে এই ক আর ক্ষয়ের বেতনের অনুপাত কত? 7:5 না? তাহলে আপনাকে এই এই এদের এই অনুপাতেরও পার্থক্য নিতে হবে। তাহলে 7 আর 5 এর বিয়োগফল নেন। 7 আর 5 এর বিয়োগফল কত? 2 না? ইয়েস 2। এই যে 400 এটাও কি? এটা কিন্তু ক আর ক্ষয়ের বেতনের পার্থক্য, আর এই 2 কি? অনুপাতের পার্থক্য। তার মানে এই 2 আসলে 400 কে রিপ্রেজেন্ট করছে। তাহলে 2 থেকে 400 হয়ে গেছে কয় গুণ? 200 গুণ। 200 গুণ না? ইয়েস। তার মানে এগুলোও 200 গুণ হবে। 200 গুণ করে দেন। 5 কে 200 গুণ করলে 5 দুগুণে 1000। দেখেন বলছে y এবং x এর অনুপাত 3। y এবং x তার মানে y ডিভাইডেড বাই x, এটা কত? এটা 3। 3 মানে আসলে 3 না, 3 মানে 3/1, 3:1। বুঝছেন? শুধু 3 তো, অনুপাতের তো রাশি থাকে 2টা, এখানে একটা, তাহলে আরেকটা কত? 1। তার মানে y/x ইজ ইকুয়াল টু 3:1। বুঝছেন? যোগফল 80, কার যোগফল? এই y এবং x এর যোগফল 80, তার মানে 80 হচ্ছে এই দুজনের সমষ্টি। বলছে তাহলে y এর মান কত? তাহলে y এখানে কোনটা? y এখানে প্রথমটা। তাহলে y এর মান যখন বের করবেন, যেটা বের করবেন সেই অনুপাত উপরে। তাহলে y এর মান বের করবেন মানে 3 উপরে, নিচে কি? অনুপাতের যোগফল, এই 3 আর 1 যোগ করলে 4, ইন্টু কি? ইন্টু হচ্ছে এই দুজনের মোট পরিমাণ মানে সমষ্টি 80। এই 4 দিয়ে 80 যাবে 20 বার, এই 20 3 20 কত? 60, তাহলে হচ্ছে 60। মনে নাই? 60 নম্বরে কি যে বুঝে আল্লাহ পাক জানে। ভাই বাংলা ভাষায় সমস্যা থাকলে তো সমস্যা ভাই। তাহলে 1952 সালে রক্ত দিয়ে কি লাভ হলো? হ্যাঁ বলেন। কি লিখছে? অপেক্ষা 1500 বেশি বললে, অপেক্ষা 1500 বেশি শাকিলের চেয়ে। তা সে আর অপেক্ষার মধ্যে পার্থক্য কি? সে আর হতে থেকে সে আর অপেক্ষার মধ্যে পার্থক্য কি? কোনো পার্থক্য আছে? যদি এখানে বলতো ডাক্তার নাজমা, সাইফ এবং ডাক্তার নাজমার একত্রে শাকিলের অপেক্ষা 1500 টাকা কম, একই কথা। আচ্ছা গেল। এটা কত নাম্বার ছিল? 66। এবার 67 নাম্বার দেখেন। দুইটি সংখ্যার বিয়োগফল 66 এবং তাদের অনুপাত হচ্ছে 7:5। বলছে সংখ্যাদ্বয় কত? দেখেন তাহলে আমি ধরে, সংখ্যাদ্বয়ের অনুপাত হচ্ছে 7:5, 7:5, ঠিক আছে? তাহলে আমি ধরলাম একটা সংখ্যা হচ্ছে 7x, একটা সংখ্যা কত? 5x, এবং এদের দেওয়া হচ্ছে দুইটা সংখ্যার বিয়োগফল 66। তার মানে এই দুইটা বিয়োগ করলে হবে 66, মানে 7x মাইনাস 5x ইজ ইকুয়াল টু 66। তাহলে 2x ইজ ইকুয়াল টু 66। তাহলে x ইকুয়াল টু কত? এই দুই পাশে গুণ আছে, ওই পাশে ভাগ হবে। দুটি সংখ্যার বিয়োগফল, আচ্ছা সমস্যা নেই। তাহলে এই 2 ওই পাশে ভাগ হবে, তাহলে 66 কে 2 দিয়ে ভাগ করলে 33। তাহলে x এর মান 33। এই x এর মান এখন এখানে আর এখানে বসাই দিলে হয়ে গেল। তাহলে অতএব সংখ্যা হচ্ছে 7x, মানে বুঝতেই পারছেন 7 ইন্টু x এর মান কত? 33। 3 সাথে 21 1 হাতে 2, 3 সাথে 21 আর 2 23। তার মানে একটা সংখ্যা 231। দেখেন তো 231 অপশনে কয় জায়গা আছে? এই যে এখানে আছে, এখানে কোনো 231 নাই, এখানে কোনো 231 নাই, এখানে কোনো 231 নাই। সুতরাং আমার
পরের সংখ্যাটা বের করা লাগবে না, কারণ আমার 231 কেবল একটা অপশনই আছে, দ্বিতীয় সংখ্যা না বের করলে চলছে। ঠিক আছে, হয়েছে এটা। পরেরটা এখানে 33 গুণ করলে হবে, করার দরকার নাই, কারণ একটা অপশনই তো মিলে গেছে, একটা বের করার পরেই তো মিলে গেছে। এটা করাইছি, এই 68 নাম্বার আমি গতদিন করাইছি। হ্যাঁ, 68 করাইছি, আমাদের লেকচার বুকেই আছে, এই জন্য এটা আর এখন দেখাচ্ছি না, রিপিট হয়েছে। 69, দুটি সংখ্যার যোগফল 40 এবং বিয়োগফল 4, সংখ্যা দুটির অনুপাত কত? সবাই একটু মনোযোগ দিবেন এই জায়গাতে, আপনাদেরকে একটু। দুইটা সংখ্যার যোগফল এবং বিয়োগফল দেওয়া আছে, এখানে কিন্তু ভাই সংখ্যা দুটার অনুপাতই চাইছে। তাহলে আমি ধরে নিচ্ছি যে ধরি সংখ্যা দুটি এক্স ও ওয়াই, ধরি সংখ্যা দুটি এক্স ও ওয়াই। ঠিক আছে, এখন কি বলছে? সংখ্যা দুটির যোগফল 40, তার মানে এক্স আর ওয়াই এর যোগফল 40, তার মানে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 40, এটা 1 নাম্বার ইকুয়েশন। এবং সংখ্যা দুটির বিয়োগফল মানে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 4। এখন আমাদের চাইছে কি? বলছে সংখ্যা দুটির অনুপাত কত। তা সংখ্যা দুটির অনুপাত বের করতে গেলে তো আপনাকে আগে সংখ্যা দুইটা বের করতে হবে, তাই না? সংখ্যা দুইটার অনুপাত বের করতে হবে, তো সংখ্যা দুইটার অনুপাত বের করতে গেলে তো আগে আপনাকে সংখ্যা দুইটা বের করতে হবে, মানে এক্স এর মান এই ওয়াই এর মান আগে বের করতে হবে, তাই না? এই যে সমীকরণ, এই যে দুইটা সমীকরণ পাইছেন না, যদি কখনো আপনার এরকম দুইটা সমীকরণ আসে, এদিকে তাকান, যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু সামথিং, এবং আরেকটা সমীকরণ আসছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু সামথিং, এগুলো যখন সমীকরণ পড়াবো, সরল সমীকরণ, সেখানে একদম ক্লিয়ার করে দিব। কিন্তু যেহেতু অনুপাতের মধ্যে একটা অঙ্ক চলে আসছে, আমি আপাতত একটু বেসিক ধারণা দিচ্ছি। এরকম দুইটা সমীকরণ বা এ প্লাস বি, এ মাইনাস বি, এরকম দুইটা সমীকরণ যদি আসে, আপনি এই দুইটা সমীকরণ একবার যোগ করবেন, এই দুইটা সমীকরণ একবার বিয়োগ করবেন। যোগ করলে এক্স এর মান বেরোবে, বিয়োগ করলে ওয়াই এর মান বেরোবে, ব্যাস। ঠিক আছে, এরকম সমীকরণ যদি আসে, দেখেন এক্স প্লাস ওয়াই আসছে, এক্স মাইনাস ওয়াই আসছে, এই দুটো সমীকরণ যোগ করেন। যোগ করা মানে কি? এই যে মাইনাস, এই প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যাবে, প্লাস মাইনাসে কাটা, এক্স আর এক্স যোগ করলে হবে 2x, এই 40 আর 4 যোগ করলে হবে 44, এই 2 এই পাশে গুণ আছে, ওই পাশে ভাগ হবে, তাহলে এক্স ইকুয়াল টু কত? 44 কে 2 দিয়ে ভাগ করলে 22, তার মানে এক্স এর মান 22, এক্স এর মান 22, তার মানে একটা সংখ্যা 22 বেরিয়েছে। অঙ্কে চাইছে সংখ্যা দুটোর অনুপাত কত, কেবল একটা সংখ্যা 22 বেরিয়েছে। এখন এই দুটো সংখ্যা বিয়োগও করতে পারেন, আবার এই দুটো সমীকরণ আপনি এই এক্স এর মানটা এখন এখানে বসায় দিতে পারেন। হ্যাঁ, যেমন এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু আছে 40, এই এক্স এর মান 22 এখানে বসান, তাহলে 22 প্লাস ওয়াই ইকুয়াল টু 40, এই 22 এই পাশে যোগ আছে, ওই পাশে যে বিয়োগ হবে, তাহলে ওয়াই ইকুয়াল টু কি? এই 40, এই 22 এই পাশে বিয়োগ হলো, তাহলে ওয়াই ইকুয়াল টু 40 থেকে 22 গেলে 18, এই যে ওয়াই এর মান 18, এক্স এর মান 22। এবার অঙ্কে চাইছে কি? সংখ্যা দুটার অনুপাত, তার মানে এক্স ইস টু ওয়াই। তাহলে কি হবে? এক্স হচ্ছে 22 আর ওয়াই হচ্ছে 18, কাটাকাটি যায় 2 দিয়ে, 9 দুগুণী 18, 11 দুগুণী 22, তাহলে 11:9, তাহলে 11:9 আছে কত? সি নাম্বার অপশন, 11:9, 11:9। ক্লিয়ার? বোঝা গেছে? কখন এক্স ধরে নিতে হবে, কখন সরাসরি অনুপাতগুলো যোগ করতে হবে, বুঝিনি আপনার প্রশ্ন। এখানে কি অনুপাত, অঙ্কে কি অনুপাত দেওয়া আছে? কোশ্চেনে কি অনুপাত দেওয়া আছে? কোশ্চেনে যদি অনুপাত দেওয়া থাকতো সংখ্যাগুলোর, সেই অনুপাতের সাথে এক্স গুণ আকারে ধরে নিতাম। এখানে তো অনুপাত দেওয়াই না, অনুপাতই চাইছে। এখানে তো সরাসরি সংখ্যা দুটার যোগফল বলে দিয়েছে 40, তার মানে আমাকে এখানে তো সরাসরি সংখ্যা দুটার যোগফল বলছে, তাই আমাকে সরাসরি সংখ্যা দুটা ধরতে হবে। ঠিক আছে, এখন আমি আপনাদেরকে একটা জিনিস শেখাবো, সেটা দেখেন, অঙ্কগুলা একটু দ্রুত হবে। কখনো যদি আপনার দুইটা ইকুয়েশন আসে, একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই, খেয়াল করেন, একটা ইকুয়েশন আসছে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কত? 40, আর একটা আসছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 4। আমরা ধরে নিচ্ছি যে সংখ্যা দুইটা এক্স ও ওয়াই। কখনো যদি এরকম দুইটা ইকুয়েশন আসে, তাহলে এই দুইটা ইকুয়েশন থেকে এই প্রথমে যে রাশিটা থাকবে মানে এক্স, এই এক্স বের করার জন্য কি করতে হবে জানেন? এই এক্স বের করার জন্য এই পাশে যে দুইটা মান আছে না, আবার বলছি, কখনো এই এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই এরকম দুইটা সমীকরণ থাকে, সেক্ষেত্রে সরাসরি এক্স এর মান এবং ওয়াই এর মান বের করার নিয়ম আছে। এক্স এর মান যদি বের করতে চান সরাসরি, তাহলে এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করবেন, তাহলে এখানে 40, এই দুইটা যোগ 40 প্লাস 4 ডিভাইডেড বাই 2, তাহলে 40 আছে 44 ভাগ 2, তাহলে 22। আর এই পিছনেরটা যখন বের করবেন, তখন এই দুইটা বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তার মানে 40
-4 ডিভাইডেড বাই 2, 40 থেকে 4 গেলে 36, 36 কে 2 দিয়ে ভাগ করলে 18। এইভাবে সরাসরি আপনি এই x এর মান আর y এর মান বের করতে পারেন। আসলে এখানে কি করলাম, এখানে কোনো শর্টকাট করি নাই। এই যে লাইনটা করছি, এই লাইনটা হচ্ছে আপনি যদি এই দুইটা ইকুয়েশন যোগ করেন তাহলে এটাই আসবে, আর এই যে এই লাইনটা করছি এটা হচ্ছে এই দুইটা ইকুয়েশন যদি বিয়োগ করেন তাহলে এই লাইনটা আসবে। ঠিক আছে, যদি সরাসরি বের করতে চান তাহলে এইভাবে করতে পারেন। ওকে, নেক্সট। এগুলো আমরা সরল সমীকরণে দেখাবো। হ্যাঁ, এই যে দেখেন একটা নতুন টাইপের কোশ্চেন, কি বলছে, তিনটি সংখ্যার অনুপাত 3:4:7 এবং তাদের গুণফল, মানে সংখ্যা তিনটার গুণফল হচ্ছে কত, এত। বলছে সংখ্যাত্রয় কত, সংখ্যাত্রয়। আচ্ছা দেখেন, তাহলে তিনটা সংখ্যার অনুপাত দিয়ে আছে 3:4:7। তাহলে ধরে নিলাম একটা সংখ্যা হচ্ছে 3x, একটা সংখ্যা হচ্ছে 4x, একটা সংখ্যা হচ্ছে 7x। এবার কি বলছে, এদের তাদের গুণফল, মানে এই যে সংখ্যা তিনটা, এই তিনটা সংখ্যার গুণফল হচ্ছে কত, এই যে এটা। তাহলে প্রশ্ন মতে সংখ্যা তিনটার গুণফল মানে 3x ইন্টু 4x ইন্টু কত 7x ইজ ইকুয়াল টু কত, 18,144, 18,144। এখন এই যে x x x তিনটা x গুণ করলে হবে x কিউব। যেহেতু আমাদের এখান থেকে x এর মান বের করবো, সেই x এর মানটা আবার এখানে বসাই দিলে সংখ্যা চলে আসবে। তো x এর মান যেহেতু বের করবেন, x কিউব রেখে দেন, আর এই যে সংখ্যাগুলো গুণ আকারে আছে এগুলো ওই পাশে ভাগ হবে। তাহলে পাশে 18,144, এটাকে আমরা কি করবো, 3 গুণ 4 গুণ 7, এই যে 7 4 3 এগুলো এই পাশে ছিল, ওই পাশে ভাগলো। 7 দিয়ে কাটি, 7 দুগুণী 14, 7 দুগুণী 14 থাকলো 4, 4 এর পরে 1 41, 5 সাথে 35, 41 থেকে 35 গেলে 6, 6 এর পরে 4 64, 7 9 63 থাকলো 1, 1 এর পরে 4 14, 7 দুগুণী 14, 7 দিয়ে শেষ। এবার 4 দিয়ে কাটেন, 4 6 24 থাকলো 1, 1 এর পরে 9 19, 4 4 16 থাকলো 3, 3 এর পরে 4 আসতে 32, ব্যাস। এবার 3 দিয়ে কাটেন, 3 দুগুণী 6, 4 এর মধ্যে 3 যাবে একবার, থাকলো 1, 1 এর পরে 8 18, 3 6 18, তার মানে 216। বুঝছেন ব্যাপারটা? তার মানে x কিউব ইজ ইকুয়াল টু 216। তাহলে x কিউব ইকুয়াল টু 216, তাহলে এই কিউব যদি আমাকে সরাতে হয়, এদিকে তাকান, এই কিউব ওই পাশে কি হবে বলেন তো, এই কিউব ওই পাশে হবে ঘনমূল 216। আপনাদের কি মনে আছে 216 ঘনমূল হচ্ছে 6? এই যে দেখেন, কেন আমি আপনাদেরকে বলছিলাম যে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার ঘন মনে রাখতে হবে, এটা কিন্তু এই আজকে বুঝতে পারতেছি। 216 ঘনমূল যে 6 হবে এটা কখন বুঝবেন, যদি আপনার মনে থাকে 6 কিউব মানে 216। কেন পড়াইছিলাম প্রথম ক্লাসগুলো, কেন করাইছি? এখন যারা প্রথম ক্লাসগুলো না দেখে এখানে হঠাৎ করে ক্লাস দেখতে আসবে তার তো সমস্যা হবে, তাই না? তাহলে x এর মান 6, এই x এর মান 6 এখন এখানে বসায় দেন। এখানে 6 বসালে 3 6 18, এখানে 6 বসালে 4 6 24, এখানে 6 বসালে 6 7 42। তাহলে উত্তর হচ্ছে 18 24 42। ক্লিয়ার? 18 24 42, ঠিক আছে না? কত নাম্বার কোশ্চেন এটা? 70 নম্বরে। হ্যাঁ, তো সবগুলো দিয়ে কাটবেন, না কাটলে x এর মান কেমনে বের করবেন? এমন এমন প্রশ্ন করেন, হ্যাঁ আপনার প্রশ্ন শুনলে আমার মাথা গরম হয়ে যায় মাঝে মাঝে। ইনবক্সে তো প্রশ্ন করেনি, আর এখানেও সবগুলোতে যদি না কাটেন তাহলে x এর মানটা বের হবে কিভাবে? বোকার মতো কথা বললে হবে? বলেন। হয়েছে এটা? ক্লিয়ার? এখন কাটাকাটি তো আমি শিখাইছি, কাটাকাটি মানে ভাগ করা। তো 7 দিয়ে যদি ভাগ না করতে পারেন তাহলে সমস্যা না। দেখাবো আর একবার, দেখেন এখানে কি আসছিল, x কিউব ইজ ইকুয়াল টু 18,144 নিচে 3। আচ্ছা, যদি আর একটু সহজ করে নিতে চান তাহলে একটা কাজ করেন, 3 আর 4 12 করে নেন, 12 ঘরের নাম তো আপনি পারবেন। 3 আর 4 গুণ করে 12 বানাই নেন। হ্যাঁ, আমার কথা কি বুঝছেন? এটা 18,144, এই 3 আর 4 গুণ করলে 12, সেই 12 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, তাহলে 3 বার কাটা লাগবে। 7 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে। 18 মধ্যে 12 যাবে একবার, থাকলো 6, 6 এর পরে 1 61, 61 12 দিয়ে কয়বার, 5 12 60, থাকলো 1, 1 এর পরে 4 14, 14 এর মধ্যে 12 যাবে একবার, থাকলো 2, 2 এর পরে 4 24, 12 দিয়ে 24 কে 2 বার। এবার 7 দিয়ে কাটেন, 15 এর মধ্যে 7 যাবে 2 বার, 7 2 14, থাকলো 1, 1 এর পরে 1 11, 11 এর মধ্যে 7 যাবে একবার, থাকলো 4, 4 এর পরে 2 42, 6 7 42। তাহলে x কিউব ইজ ইকুয়াল টু 216। তাহলে x কিউব 216, এরকম চিন্তা করেন, x কিউব 216, এই 216 কে লেখা যায় 6 এর কিউব, উভয় পাশ থেকে কিউব কিউব কাটা, অতএব x ইকুয়াল টু 6। এভাবেও চিন্তা করতে পারেন, কোনো সমস্যা নাই তো। কাটেন, এই যে করেন করেন, কোনো সমস্যা নাই। এই যে 3 আর 4 গুণ করেন, 3 4 12, 7 12 কত, 84। এবার এখানে 84 লেখেন, কোনো সমস্যা নেই, করে দিচ্ছি। দেখেন তাহলে x কিউব ইজ ইকুয়াল টু কি আসছে,
18,144। আহা কি লিখছি সব। আর এই যে 3 আর 4 গুণ করলে 3 4 12, 7 12 84। এখন বলেন 84 নামটা আপনি পারেন? আমিও পারি না ভাই, কিন্তু 3 আর 4 গুণ করে 12, 12 নামটা পারি বলে আমি 12 দিয়ে করছিলাম, যাতে 3 বার না করা লাগে। 84 নামটা তো পারবেন না, এই জন্য ভেঙে ভেঙে করছি, বুঝছেন? হ্যাঁ, অপশন টেস্ট কিভাবে করছেন? অপশন টেস্ট কিভাবে করছেন? তাদের গুণফল বলেন, অপশন টেস্ট কিভাবে করছেন? অপশনের কথা কে বললো? অপশন টেস্ট করা যেত যদি এখানে নান অপশনটা না থাকতো, বুঝতে হবে। হ্যাঁ, এখানে একটা অপশন আছে নান। আপনি যে শুধু একক স্থানীয় অঙ্ক চেক করবেন, বাকিগুলো তো নাও মিলতে পারে। যদি নান অপশন না থাকতো তাহলে করা যেত। নেক্সট, এটা আপনারা করবেন, এটা আপনারা করে উত্তর দেন। এটা আপনারা করেন প্লিজ, কাইন্ডলি। আমি আপনাকে একটা কথা বলি, বাজার তো প্রচুর অনলাইন কোর্স আছে, কেউ আপনাকে আমার মতো এরকম খুঁটে 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 ক্যালকুলেশন, কাটাকাটি, গুণ ভাগ কেউ করে দেখাবে না। আরো অনেক কোর্স করে দেখেন, বাজারে যত পপুলার টিচার আছে, আমার চেয়ে অনেক জনপ্রিয় টিচার আছে, মিলিয়ন মিলিয়ন ফলোয়ার আছে। হ্যাঁ, তাদের একটা কোর্স করে দেখেন, আপনি বুঝতে পারবেন যে এখানে আমি আপনাকে কতটা সময় দিয়ে, কতটা শ্রম দিয়ে কত অঙ্ক করাচ্ছি, যাতে আপনি এটা আস্তে আস্তে দক্ষ হয়ে ওঠেন। ওই কোর্সগুলো একটু কইরেন, তাহলে পার্থক্য বুঝতে পারবেন, নাহলে বুঝতে পারবেন না। ঠিক আছে, এখানে অনেকেই আছে একাধিক কোর্স করা স্টুডেন্ট, আমি জানি। আপনি নিজেই পার্থক্য বুঝতে পারবেন। এখানে এই যে প্রত্যেকটা অঙ্কের কাটাকাটি পর্যন্ত দেখা দিচ্ছি কেন? কারণ আমি আপনাকে এক্সপার্ট বানাতে চাচ্ছি। পরীক্ষার হলে তো আমি যাবো না, আপনি যাবেন। সুতরাং আপনাকে আমি যদি দেখাই দিই এগুলো কাটাকাটিগুলো এই হয়, এগুলো ক্যালকুলেশন করে এগুলো তো আপনি পারেন, এসব কথা বলা যাবে না ভাই। এসব কথা আমি বললে আপনি তো এগুলো পারেন, তো পারলে তো কোর্স করা লাগতো না, তাই না? অনুপাতের সাথে কাটাকাটি আচ্ছা করেন, সমস্যা নেই। আচ্ছা, এটা কত আসছে? হ্যাঁ, আচ্ছা, এখন উত্তর দিচ্ছেন হচ্ছে আয়েশা সিদ্দিকা তিশা, এ নাম্বার অপশন বলছেন। তানিয়া খান 18 বলছেন। সাবরিনা সুলতানা 18 বলছেন। আন্না রয় বলছেন 18। মুনিশা তুবা 18 বলছেন। রাহিয়াত মাসুদ বলছেন কোনোটি নয়। আচ্ছা, নিপা খাতুন 18 বলছেন। রিফাত হোসেন ডি। রাকিয়া জাহান রুমা 18। এমএসটি আইরিন নাহার 18। দীপা চৌধুরী, আজকে সবার নাম বলতেছি, 18। ইমন চৌধুরী, আচ্ছা চৌধুরী সাহেবরা একসাথে আসছে, 18। হিমু তালুকদার 18। আফরিন জারিন কি ইভা। সাদিয়া ইসলাম মিম। রাহিয়াত মাসুদ ডি নাম্বার অপশন। মারুফা আক্তার মারফি 18। আচ্ছা ঠিক আছে, দেখি কত আসে। তিনটা সংখ্যার অনুপাত হচ্ছে 3:4:6। 3:4:6। তাহলে আমি ধরলাম একটা সংখ্যা হচ্ছে 3x, একটা সংখ্যা হচ্ছে 4x, একটা সংখ্যা হচ্ছে 6x। কোশ্চেনে কি বলছে? এবং তাদের গুণফল, মানে এই সংখ্যা তিনটার গুণফল, মানে এই সবগুলো গুণ, তো সবগুলো গুণ করেন। তাহলে 3x ইন্টু 4x ইন্টু 6x সরি ইজ ইকুয়াল টু 1944। এই তিনটা x গুণ করলে কি হবে? x কিউব। এই x কিউব থেকে যাবে, আর এই বাকিগুলোর সাথে গুণ হবে। তো 3, তারপরে 4, 6 এগুলো গুণ না করে এই 3 আর 4 গুণ করে 12 বানান। তাহলে এই পাশে হচ্ছে 1944। 12 নাম তো আমি পারি, বুঝছেন? এই জন্য আপনি যদি না পারেন তাহলে 12 বানাবেন না। এই 3 আর 4 গুণ করলে 12, সেই 12 এই পাশে এসে ভাগ হবে, কারণ এই পাশে গুণ ছিল। আর এই 6টাকে আলাদা করে করতেছি। 6 12 তো 72, 72 দিয়ে ভাগ করা কঠিন হবে, তাই আমি সবগুলো গুণ করতেছি না। 12, 19-এর মধ্যে 12 যাবে একবার, থাকলো 7, 7-এর পরে 4 74। 6 12-তে 72, থাকলো 2, 2-এর পরে 4 24, 12 2 24 শেষ। এটা দিয়ে কতবার যাবে? 6 দিয়ে কয়বার যাচ্ছে? 6 দিয়ে এই যে 6 2 12, থাকলো হচ্ছে 4, 4-এর পরে 2 42, 6 7 42 মানে 27। তাহলে x কিউব ইজ ইকুয়াল টু 27। তাহলে x কিউব যদি 27 হয়, 27 মানে 3 কিউব। কেন 3 কিউব করতেছি? কারণ এই কিউব আর এই কিউব কাটবো, তাই এই পাশে কিউব বানানোর চেষ্টা করতেছি। এখন আপনার যদি মনে না থাকে যে 3 কিউব মানে 27, তাহলে কেমনে করবেন?
তখনই 27কে আবার ভাঙতে হবে, এত সময় নাই আপনার। এই জন্য 1 থেকে 10 পর্যন্ত ঘন মুখস্থ করতে বলছি, বুঝছেন? এই কিউব কিউব কাটা, তার মানে x এর মান 3। এগুলো সূচকেও ক্লাস নিব। x এর মান 3, এখন চাইছে কি বড় সংখ্যা। বড় সংখ্যা মানে এখানে কোনটা? এই যে 6x। কেন? কারণ এই অনুপাত যেটা বড়, সংখ্যা যেটা বড়। তো এই 3 4 6 এদের মধ্যে বড় 6, তার মানে 6x বড়। তাহলে 6x, তাহলে 6 ইন্টু x এর মান বেরিয়েছে 3, 3 6 18। যারা করছেন 18, থ্যাংক ইউ ভেরি মাচ, সবার তো রাইট। ওকে, নেক্সট। একটি বিদ্যালয়ে শিক্ষার্থী ও শিক্ষকের অনুপাত হচ্ছে 30:1। শিক্ষার্থী ও শিক্ষকের অনুপাত। আচ্ছা, এটা করার আগে এটা কত নাম্বার কোশ্চেনে? 72। কোনো সমস্যা নেই, করে দিই। একটি বিদ্যালয়ে শিক্ষার্থী ও শিক্ষকের অনুপাত হচ্ছে 3:1। 30:1, ওকে ফাইন। তার মানে 30 জন যদি শিক্ষার্থী থাকে, একজন থাকে হচ্ছে শিক্ষক, ওকে ফাইন। যদি 50 জন ছাত্র ও 5 জন শিক্ষক অন্তর্ভুক্ত করা হয়, মানে নতুন করে, তাহলে শিক্ষার্থী ও শিক্ষকের অনুপাত হবে 25:1। বলছে বর্তমানে শিক্ষকের সংখ্যা কত? সবাই একটু মনোযোগ দিন। বর্তমানে শিক্ষকের সংখ্যা চাইছে, মানে আচ্ছা আমি তাকে ধরে নিচ্ছি এই যে স্টুডেন্ট ইস টু টিচার 30:1। এটা হচ্ছে বর্তমান অবস্থা, এরকম আছে। হ্যাঁ, আচ্ছা তাহলে আমি ধরে নিচ্ছি স্টুডেন্ট হচ্ছে 30x আর টিচার হচ্ছে 1x। 1x মানে x, ধরা যায়। এখন কি বলছে? যদি 50 জন ছাত্র, যদি 50 জন ছাত্র 5 জন শিক্ষক অন্তর্ভুক্ত করা হয়, মানে এইগুলো কিন্তু বর্তমানে না, সরি, এগুলো অন্তর্ভুক্ত করার আগে। তাহলে 50 জন ছাত্র যদি অন্তর্ভুক্ত করেন, তাহলে ছাত্র সংখ্যা ছিল 30x, তাহলে 50 জন ছাত্র অন্তর্ভুক্ত করলে ছাত্র সংখ্যা হবে 30x এর সাথে 50 জন যোগ হবে, রাইট? এবং 5 জন শিক্ষক অন্তর্ভুক্ত করা হয়, তাহলে শিক্ষক আগে ছিল x জন, এখন যদি 5 জন অন্তর্ভুক্ত করেন, তাহলে শিক্ষকের সংখ্যা হবে x + 5। তাহলে এটা ছাত্র, এটা হচ্ছে শিক্ষক, এটা হচ্ছে অন্তর্ভুক্ত করার পরে। তাহলে এই দুজনের অনুপাত করলাম, এই যে নিচে রাখলাম, আমরা অনুপাত করলাম। এই অনুপাতটা কখন? ওই যে নতুন ছাত্র আর নতুন শিক্ষক অন্তর্ভুক্ত করার পরে। আর এই অনুপাতটা হয়ে যাবে কত? 25:1, মানে 25/1। মানে এই লাইনের পর থেকে এই লাইনটাকে বুঝছেন? এইবার ক্যালকুলেশন করে x এর মান বের করতে হবে। আর গুণ করে দেন, 1 দিয়ে এটাকে গুণ করলে 30x + 50 = 25 দিয়ে গুণ করলে x কে 25 দিয়ে গুণ করলে 25x + 5 25 125। ওকে, এখন x গুলো এক পাশে নিয়ে আসবো। এই 30x থেকে এই 25x এই পাশে এসে বিয়োগ হবে, তাহলে 30x থেকে 25x গেলে 5x = এটা 125। এই 50 এই পাশে যোগ আছে, ওই পাশে বিয়োগ হবে, 125 - 50। 125 থেকে 50 গেলে কত? 75। তাহলে 5x = 75। তাহলে x কত হবে? এই 5 এই পাশে গুণ আছে, ওই পাশে ভাগ হবে, তাহলে অতএব x = 75 কে 5 দিয়ে ভাগ করলে 15। x এর মান 15। এখন এই x এর মান আপনি ওখানে বসাই দেন। অঙ্কে চাইছে কি? অঙ্কে চাইছে বর্তমানে শিক্ষকের সংখ্যা। এই যে বর্তমানে শিক্ষকের সংখ্যা কত ছিল? x। তাহলে x এর মান বের হইছে, মানে শিক্ষকের সংখ্যাই বের হইছে। তাহলে অতএব শিক্ষকের সংখ্যা x = 15 জন। তার মানে বর্তমান শিক্ষকের সংখ্যা ছিল 15 জন। ডি নাম্বার অপশন ইজ রাইট। এই অঙ্কটা কি বুঝছেন? এই যে এই ব্যাপারটা, এইটুকু কি বুঝছেন? না বুঝলে একটু বলেন প্লিজ, আমি আর একটু ট্রাই করব। এই জায়গাটা কি বুঝছেন? না বুঝলে এই জায়গাটা আমি ট্রাই করব। যদি বলতো ছাত্র কত, তাহলে এই যে 15, এখানে ছাত্র বসা, এই যে x এর মান 15 বসাতাম, তাহলে 15 × 30 450। এসব লেখার সময় নাই যে নতুন করে 50 জন ছাত্র আসলে বর্তমান ছাত্র সংখ্যা 30x + 50, তারপর হচ্ছে নতুন করে 5 জন শিক্ষক আসলে শিক্ষকের সংখ্যা 5 + x, অতএব তাদের অনুপাত হবে এরকম। একবারে এই লাইন থেকে আপনি ওই পরের শর্তটা একবারে বসাবেন। বলেই তো দিছে যে 50 জন ছাত্র আর 5 জন শিক্ষক নতুন করে অন্তর্ভুক্ত হওয়ার পরে শিক্ষার্থী আর শিক্ষকের অনুপাত হবে 25:1। তাহলে পরবর্তীতে যে অনুপাত হবে 25:1, সেটা কখন? নতুন করে ছাত্র শিক্ষক ইনক্লুড হওয়ার পরে। তাহলে আগে ছিল শিক্ষক হচ্ছে 30x, তাহলে 50 জন, সরি ছাত্র 30x, তাহলে 50 জন যুক্ত হওয়ার পরে ছাত্র হবে 30x + 50। শিক্ষক ছিল x জন, তাহলে 5 জন শিক্ষক অন্তর্ভুক্ত হওয়ার পরে শিক্ষক হবে 5x + 5, আগের x এর সাথে 5 যোগ। এই দুইজনের অনুপাত কেমন হবে? 25/1। তাই এই পাশে অনুপাত করছি, এই পাশে অনুপাত করে দিচ্ছি, ক্যালকুলেশন করে x এর মান বের করছি। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। নেক্সট, দুইটি সংখ্যার অনুপাত 5:8, ছোট সংখ্যাটি 65 হলে বড় সংখ্যাটি কত? খুবই সিম্পল, দেখেন। এই যে দুইটি সংখ্যার অনুপাত 5:1, 8, ছোট সংখ্যাটি 65। তাহলে ছোট সংখ্যা বলতে কাকে বোঝাচ্ছে? 8 না 5? এই 5 কে বোঝাচ্ছে।
তাহলে 5 থেকে 65 কয় গুণ? 13 গুণ। 5 13 তো 65। তাহলে বড় সংখ্যাটি মানে 8। তাহলে এইটাও এই 8 ও 13 গুণ হবে। তাহলে 8 গুণ 13, তাহলে 8 গুণ 13, তাহলে 8 গুণ 13 কত? 3 8 24 4 হাতে 2, 8 8 10, 104। তাহলে উত্তর হচ্ছে 104, 104। খুবই সিম্পল। কোথায় বোঝেননি বলেন, আবার রিপিট করব কোথায়? কোথায় বোঝেননি? আগের ক্লাস করলে তো বোঝার কথা। এখানে কি বলছে? এই লাইনটা বোঝেননি? এই লাইনটা, এই যে 25:1, 25:1 কিসের অনুপাত? ছাত্র ইস্টু শিক্ষক, তাই না? তো ছাত্র, এই যে উপরে ছাত্র নিচে শিক্ষক, এই অনুপাতটা কখন হয়েছে? নতুন করে স্টুডেন্ট এবং টিচার যুক্ত হওয়ার পরে, তাই না? তাহলে আগে স্টুডেন্ট ছিল 30x, তাহলে নতুন করে 50 জন যুক্ত হলে মোট স্টুডেন্ট কত? 30x এর সাথে 50 যোগ হবে। নতুন করে টিচার আছে 5 জন, তাহলে আগে ছিল x জন, তাহলে নতুন করে 5 জন আসলে নতুন টিচারের সংখ্যা x + 5। আগে তো x জন ছিল আর 5 জন আইছে। তাহলে এই পাশে এটা কি? এটা কি অনুপাত না? কার? স্টুডেন্ট ইস টু টিচার। তাহলে এই পাশে তো অনুপাত করতে হবে কার? স্টুডেন্ট ইস টু টিচার। তাই উপরে স্টুডেন্ট দিছি, নিচে টিচার দিছি, তাই তো সহজ কথা। এটাও স্টুডেন্ট টিচারের অনুপাত, এটাও স্টুডেন্ট টিচারের অনুপাত, তাই মাঝখানে কি? ইকুয়াল। এটা গেল। এবার নেক্সট, খোকন ও মন্টুর আয়ের অনুপাত 9:4। খোকনের আয় 90 টাকা হলে মন্টুর আয় কত? দেখেন, এই যে খোকনের আয়ের অনুপাত কত? 9, আর খোকনের অ্যাকচুয়াল আয় কত? 90। তাহলে 9 থেকে 90 কয় গুণ? 10 গুণ হয়েছে। তার মানে এইটাও 10 গুণ হবে। তাহলে 4 10 40, তাহলে মন্টুর আয় হবে 40 টাকা। আর যদি এগুলো না বোঝেন, ধরবেন খোকনের আয় 9x, মন্টুর আয় হচ্ছে 4x। এবার এটা কার আয় দিয়ে আছে? খোকনের আয়। তাহলে খোকনের আয় হচ্ছে 9x, আর অঙ্কে দিয়ে আছে 90। তাহলে 9x = 90। সেখান থেকে x এর মান বের করবেন, তারপর এখানে বসাই দিবেন, অঙ্ক হয়ে যাবে, শেষ। নেক্সট, এ এর আয় বি এর আয়ের চেয়ে 10% বেশি। এ এর আয় বি এর আয়ের চেয়ে 10% বেশি, এবং বি এর আয় সি এর আয়ের চেয়ে 20% বেশি। 20% কম। বলছে এ বি সি এর আয়ের অনুপাত কত? আমি আবারও বলছি, এই একজনের আয় আর একজনের চেয়ে এত পার্সেন্ট কম, এত পার্সেন্ট বেশি, সেক্ষেত্রে কারটা 100 ধরবো, এটা অনেকে বোঝে না। এই জায়গাটা খুবই কনফিউশন হয়। এখন আমাকে বলেন, যার সাপেক্ষে বর্ণনাটা দেওয়া থাকবে তাকে সবসময় 100 ধরতে হবে। তাহলে এখানে এ এর আয় দিয়ে এ এর আয় বি এর আয়ের 10% বেশি, তার মানে এখানে এর আয়ের বর্ণনা দেওয়া আছে বি আয়ের সাপেক্ষে। যার সাপেক্ষে বর্ণনা দেওয়া থাকবে তারটা সবসময় 100। তাহলে এই যে এর আয় আর বি এর আয়, এখানে কি ধরবেন বলেন তো? এদিকে তাকান। তাহলে a:b অনুপাত বের করব। তাহলে a:b কত? আমাকে বলেন, এ এর আয় বি এর আয়ের চেয়ে 10% বেশি, তাহলে এর আয় হচ্ছে বেশি কার চেয়ে? বি এর আয়ের চেয়ে। তাহলে বি এর আয় যদি 100 টাকা হয়, তাহলে এ হবে 10 টাকা বেশি, অর্থাৎ এ হবে 100 সাথে 10 যোগ হয়ে 110। বুঝছেন? তাহলে a:b কি লিখবেন? 110:100। ক্লিয়ার? এবার কি বলছে? বি এর আয় সি এর আয়ের চেয়ে 20% কম। এবার হচ্ছে বি এর আয় সি এর আয়ের চেয়ে 20% কম। এবার কার আয়ের বর্ণনা? বি এর আয়ের বর্ণনা দেওয়া আছে সি এর আয়ের সাপেক্ষে। বি এর আয় সি এর আয়ের চেয়ে 20% কম। যার সাপেক্ষে বর্ণনা দেওয়া থাকবে তাকে 100 ধরতে হবে সবসময়। কম বা বেশি আছে এর উপর ডিপেন্ড করছে না। তো এখানে বি এর আয়ের বর্ণনা সি এর আয়ের সাপেক্ষে, তাহলে সি কে 100 ধরতে হবে। সি 100, তাহলে বি কত হবে? সি এর চেয়ে 20% কম, তার মানে 100 থেকে 20 কমাই দিলে বি হবে 100 - 20 মানে 80। এখান থেকে আমরা কি পাবো? b:c পাবো। b:c কত? বি হচ্ছে 80 আর সি কত? সি হচ্ছে 100। এইবার একটা কাজ করতে হবে, এখানে কিন্তু কাটাকাটি যায়, এই শূন্য আর এই শূন্য কেটে দেওয়া যায়, দুই জায়গায় কমন আছে, এই শূন্য আর এই শূন্য কেটে দেওয়া যায়। এবার আমার বের করতে হবে a:b:c। ব্যাস। এবার দর নিয়ম, এই দুটা গুণ করলে 8 11 88। এবার আর গুণ, এই যে 8 10 80। বির মান তো সমান থাকলো না। বির মান যদি সমান না থাকলে তো গুণ করা যাবে। 8 10 80 এই বরাবর গুণ করলে 10 10 100। এবার দেখেন সবাইকে কাটা যায় হচ্ছে 4 দিয়ে। 4 দিয়ে এটা যাবে 25 বার,
4 দিয়ে এটা যাবে 20 বার, 4 দিয়ে এটা যাবে হচ্ছে 4 22 88, তাহলে 20 22 20 25, 22 20 25 আছে অপশনে, এই যে বি নাম্বার অপশন 22 20 25। বুঝছেন কিনা বলেন? আমি আবার বলছি এই কার্ডটা 100 ধরবেন, হ্যাঁ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার, এটা অনেকে ধরতে পারে না। কার্ডটা 100 ধরতে হবে, যার সাপেক্ষে বর্ণনা দেওয়া থাকবে তারটা 100 সবসময়। কম বা বেশির উপর ডিপেন্ড করছে না যে যারটা কম তাকে 100 বা যারটা বেশি 100, এরকম না, যার সাপেক্ষে বর্ণনা দেওয়া থাকবে। এখানে কি বলছে, এ রায় বি এর রায়ের চেয়ে 10% বেশি, তার মানে এখানে এ রায়ের বর্ণনা দেওয়া আছে বি এর রায়ের সাপেক্ষে, যে এর হবে বি এর চেয়ে 10% বেশি, মানে বি যা হবে তার চেয়ে 10% বেশি, এই জন্য বি এরটা 100 ধরতেছি। তাহলে এটা কি হবে 10% বেশি, মানে 110% মানে 10, বুঝছেন? আবার এখানে বলছে বি এর রায় সি এর রায়ের চেয়ে 20% কম, তার মানে এখানে বি এর রায়ের বর্ণনা সি এর রায়ের সাপেক্ষে, তাহলে সি এরটা 100 ধরবেন, তাহলে বিটা হবে 20% কম, মানে 100 থেকে 20% কম দিলে পারে 100 - 20 মানে 80। বুঝছেন ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে? এটা কিন্তু এই ধরাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, নাহলে কিন্তু ঝামেলা হবে। আর এখানে যদি সরাসরি 4 দিয়ে না কাটতে পারেন, আগে 2 দিয়ে কাটবেন, তারপর আবার 2 দিয়ে কাটবেন। এখানে কোনো সমস্যা আছে প্লিজ একটু যদি আমাকে বলতেন, এই জায়গা মনে হয় বুঝতে সমস্যা হচ্ছে, তাই না? এই জায়গাটা কি বুঝতে সমস্যা হচ্ছে? যে অনেকে উত্তর দিতে পারছেন না, এখানে কি ঝামেলা হয়েছে কোনো? প্লিজ এই ধরার ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যার সাপেক্ষে বর্ণনা দেওয়া থাকবে তাকে শতকরায় গেলে এই ব্যাপারগুলো আরো ক্লিয়ার হবে। এখন দেখেন একটা চ্যাপ্টারের সাথে আরেকটা চ্যাপ্টার তো রিলেটেড, সবকিছু তো একবারে পড়ানো যায় না, আস্তে আস্তে যাচ্ছি, এই জন্য শতকরায় গেলে কোনটা 100 ধরতে হবে এই ব্যাপারগুলো আপনি এক্সপার্ট হয়ে যাবেন, অঙ্ক দেখা মাত্রই বুঝে যাবেন যে এটা 100 ধরতে হবে, কিন্তু তার জন্য একটু সময় দিতে হবে। হ্যাঁ, ওকে নেক্সট। কিছু টাকা ক, খ এবং গ এর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। আচ্ছা, সমানভাবে ভাগ করে, তাতে ক এর অংশ খ এর অংশ দিবেন, সমানভাবে না, এটা এমন ভাবে, এখানে একটু ভুল হয়েছে। আচ্ছা, এটা সমানভাবে না, এটা হচ্ছে এমন ভাবে, খেয়াল করেন প্লিজ, এই বানানটা ভুল হবে, এটা হচ্ছে এমন ভাবে ভাগ করে দেওয়া হলো, সমান না, এমন ভাবে ভাগ করে দেওয়া হলো। সমান ভাবে যদি ভাগই করে দেই তাহলে পরে একজন আর একজনের দ্বিগুণ কেমনে পায়, তাই না? লাস্টটা আরেকবার ক্লাস করছেন, প্রথম ক্লাস, প্রথম 2-3টা ক্লাস করলে লাস্টের অংশ তো বলার কথা না, কারণ লাস্টের অংশ তো বুঝাইছি প্রথম 2-3 ক্লাসে। ক্লাস মিস করা যাবে না, একটা ক্লাস রেখে আরেকটা করবেন। এটা কত 76 নাম্বার কারেকশন আছে। সমান ভাবে না, এটা এমন ভাবে ভাগ করে দেওয়া হলো, এমন ভাবে। আচ্ছা, এমন ভাবে ভাগ করে দেওয়া হলো যাতে ক এর অংশ খ এর অংশের দ্বিগুণের সমান, ক এর অংশ খ এর দ্বিগুণের সমান। তাহলে আমি কি বলছি, এরকম যদি আসে যে ক এর টাকা খ এর টাকার দ্বিগুণ 4 গুণ অর্ধেক, সেক্ষেত্রে একজনকে এক্স টেক্স ধরা যাবে না, এর অনুপাত করে ফেলবেন। তাহলে ক ইস টু খ লিখবো আমি, ক ইস টু খ কত হবে, ক এর অংশ খ এর অংশের দ্বিগুণের সমান। তার মানে একজনের টাকা 1 হবে, একজনের টাকা 2 হবে, কারণ একজন আর একজনের দ্বিগুণ হলে তো একজনের 1 একজনের 2, কার 1 কার 2, যার বেশি তার 2, যার 1 তার, যার কম তার 1। তাহলে ক এর অংশ খ এর অংশের দ্বিগুণের সমান, তার মানে ক পাবে খ এর ডাবল, তার মানে এখানে ক বেশি পাচ্ছে, তাহলে ক হবে 2, খ হবে 1, ব্যাস। ও খ এর অংশ গ এর অংশের 4 গুণের সমান, তার মানে এখানে খ এর অংশ গ এর অংশের 4 গুণের সমান, তার মানে খ ইস টু গ, তার মানে খ এর অংশ গ এর অংশের 4 গুণ, তার মানে একজনের যদি 1 হয় আর একজনের 4, কিন্তু কার 4 কার 1, এখানে হচ্ছে খ এর অংশ গ এর অংশের 4 গুণ, তাহলে খ এর অংশ হবে গ এর 4 গুণ, মানে গ যা পাবে তার 4 গুণ পাবে খ, তার মানে খ বেশি পাবে, তার মানে খ হবে 4, গ এর হবে 1, তাহলে 4:1। বুঝছেন? এবার কি বলছে, তাহলে তাদের অংশের অনুপাত, মানে ধারাবাহিক অনুপাত, এই যে দেখতেছেন না ধারাবাহিক অনুপাত, 3টা অনুপাত। তো ধারাবাহিক অনুপাত কেমনে করে, দয়ের নিয়ম, ক ইস টু খ ইস টু গ, এই দুটা গুণ করলে 4 দুগুণী 8, এটা 4 এককে 4, এটা কি 1 এককে 1, তাহলে 8:4:1 আছে অপশনে, 8:4:1, এ নাম্বার অপশন ইজ রাইট, 8:4:1, এই আমার আগে উত্তর দিতেছে সবাই। হ্যাঁ, রাইট, খুবই সিম্পল। আমি আবার বলছি, যখনই কোনো কোশ্চেনে এরকম থাকবে যে ক খ এর দ্বিগুণ পায়, অর্ধেক পায়, এইসব অঙ্কে একজনকে এক্স আর একজনকে 2x এসব কিছু ধরবেন না, এরকম একজনের আরেকজনের দ্বিগুণ 3 গুণ বললেই অনুপাত করে ফেলবেন, তাহলে তাড়াতাড়ি হবে। বুঝছেন?
অনুপাত করার সময় একজন আর একজনের দ্বিগুণ, তার মানে একজন 1 পাইলে আরেকজন 2 পাবে, কিন্তু কে 1 কে 2 এটা বের করবেন। যে বেশি পাবে সে 2, যে কম পাবে সে 1, ব্যাস, খুবই সিম্পল। নেক্সট, দুইটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার চেয়ে যথাক্রমে 20% ও 50% বড়। খেয়াল করেন সংখ্যা দুটির অনুপাত কত। তার মানে এখানে কিন্তু সংখ্যা 3টা, খেয়াল করেন প্লিজ। দুইটা সংখ্যা তৃতীয় একটা সংখ্যার চেয়ে যথাক্রমে 20% ও 50% বড়। তাহলে এখানে আমাকে বলেন কার বর্ণনা দেওয়া আছে, কার সাপেক্ষে বর্ণনা দেওয়া আছে আমাকে বলেন তো। প্রথম সংখ্যার সাপেক্ষে তৃতীয় সংখ্যার বর্ণনা, নাকি দ্বিতীয় সংখ্যার সাপেক্ষে প্রথম তৃতীয় সংখ্যার বর্ণনা, নাকি তৃতীয় সংখ্যার সাপেক্ষে প্রথম দ্বিতীয় সংখ্যার বর্ণনা? এবার আমাকে বলেন তো, তাহলে বোঝা যাবে, এবার আমি বুঝতে পারবো। আপনারা বলেন এখানে কাকে 100 ধরবেন, বলেন কাকে 100 ধরবেন, প্রথমটা, দ্বিতীয়টা না তৃতীয়টা? তাহলে আমি বুঝবো যে আপনি বুঝছেন। কাকে 100 ধরবেন, প্রথমটা, দ্বিতীয়টা না তৃতীয়টা? আমি আপনি বুঝতে পারবো এবার যে আপনি আসলে অঙ্কটা বুঝছেন কিনা। ইয়েস, অ্যাবসলিউটলি রাইট, তৃতীয়টা 100 ধরতে হবে, রাইট। তৃতীয় সংখ্যাকে 100 ধরতে হবে, কারণ দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার চেয়ে যথাক্রমে 20% ও 50% বড়। তার মানে এখানে দুটি সংখ্যার, প্রথম দুটো সংখ্যার বর্ণনা দেওয়া আছে তৃতীয় সংখ্যার সাপেক্ষে, তাহলে যার সাপেক্ষে বর্ণনা দেওয়া থাকবে তাকে 100 ধরতে হবে। ইয়েস, তাহলে তৃতীয় সংখ্যাটা হচ্ছে 100। ভালো বুঝছেন আপনারা? তা তৃতীয় সংখ্যা যদি 100 হয়, এখন কি বলছে, দুটি সংখ্যা মানে প্রথমটা এবং দ্বিতীয়টা, দুটি সংখ্যা কেমন, তৃতীয় সংখ্যার চেয়ে যথাক্রমে 20% ও 50% বড়। তার মানে প্রথম সংখ্যাটা 20% বড় কার চেয়ে, তৃতীয় সংখ্যার চেয়ে। দ্বিতীয় সংখ্যাটা 50% বড় কার চেয়ে, তৃতীয় সংখ্যার চেয়ে। তাহলে প্রথম সংখ্যা কত হবে, প্রথম সংখ্যা যেহেতু 20% বড় এটার চেয়ে, তাহলে এটা যেহেতু 100, তাহলে 100 চেয়ে 20% বড় হবে, মানে 20 যোগ হবে, তাহলে 100 প্লাস 20 মানে তৃতীয় সংখ্যা হবে 120। ঠিক আছে? তাহলে দ্বিতীয় সংখ্যা কত হবে, দ্বিতীয় সংখ্যা হচ্ছে 50% বড় কার চেয়ে, এই তৃতীয় সংখ্যার চেয়ে। তা তৃতীয় সংখ্যা যদি 100 হয়, তাহলে 100 চেয়ে 50% বড় হওয়া মানে এই 100 সাথে আরো 50 যুক্ত হয়ে 150 হওয়া। তাহলে এই যে দেখেন, এই যে বড় দুইটা সংখ্যা হচ্ছে 120 আর 150। কোশ্চেনে বলছে কি সংখ্যা দুটির অনুপাত কত। সংখ্যা দুটি বলতে প্রথম সংখ্যা দুইটার অনুপাত চাইছে। যে দুটি সংখ্যার কথা বলছে না, যে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার চেয়ে 20% 50% বড়, সংখ্যা দুটির অনুপাত কত, মানে এই যে প্রথমে যে দুইটা সংখ্যার কথা বলছে ওই দুইটা সংখ্যার অনুপাত চাইছে। তো ওই দুইটা সংখ্যা হচ্ছে 120 আর 150। তাহলে এদের অনুপাত হচ্ছে 120/150, 120 ডিভাইডেড বাই 150। এই শূন্য শূন্য ক্যান্সেল, 3 দিয়ে কাটা যায়, 3 5 15, 3 4 12, 4/5 মানে 4:5, 4:5 এক যে সি নাম্বার অপশন ইজ রাইট। বুঝছেন? বুঝে পড়তে হবে, না বুঝে পড়ে কোনো লাভ নেই, না বুঝে পড়ে কোনো লাভ নেই ভাই, আগাইতে পারবেন না বেশি দূর পর্যন্ত। হ্যাঁ, ওকে। নেক্সটে কি বলছে, এক ভাই ও বোন তাদের সংগৃহীত 5,000 ডাক টিকিট নিজেদের মধ্যে 5:3 অনুপাতে ভাগ করে। এক ভাই এবং এক বোন এই দুজন কি করছে, তাদের কাছে কিছু ডাক টিকিট সংগ্রহ করা ছিল। হ্যাঁ, ডাক টিকিট সংগ্রহ করা ছিল কতগুলো, 5,000। এই 5,000 ডাক টিকিট কি করছে, নিজেদের মধ্যে 5:3 অনুপাতে ভাগ করছে। তাহলে ভাই এবং বোন এই 5,000 ডাক টিকিটকে 5:3 অনুপাতে নিজেদের মধ্যে ভাগ করছে। ভাগ করার পরে ভাই তার অংশের ডাক টিকিট, মানে এই যে ভাই যে ডাক টিকিট গুলো পাইছে, মানে এই 5,000-এর মধ্যে যতগুলো ডাক টিকিট সে পাবে, সেই তার অংশের ডাক টিকিটটা আবার নিজের জন্য বেশি রেখে তার দুই বন্ধুর সঙ্গে 3:1:1 অনুপাতে ভাগ করলো। নিজের জন্য বেশি রেখে তার দুই বন্ধুর সাথে। তার মানে এক ভাই আর এক বোন এই 5,000 ডাক টিকিট ভাগ করার পরে ভাই যতগুলো পাইছে, সেই ভাই এসে সে আর দুই বন্ধুর সাথে এত এত অনুপাতে ভাগ করছে। সে বেশি রাখছে, মানে বুঝতে হবে 3 অনুপাতটা হচ্ছে ওই ভাইটা নিজে রাখছে, আর দুই বন্ধুকে 1:1 অনুপাতে দিছে। বলছে তার প্রত্যেক বন্ধু কতটি ডাক টিকিট পাবে। তাহলে প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে এই 5,000 টিকিটের মধ্যে ভাই কতটা পয়সাকে বের করতে হবে। তাহলে এক ভাই আর এক বোন 5,000 ডাক টিকিটকে 5:3 অনুপাতে ভাগ করছে। তাহলে যে ব্রাদার প্লাস, দেখেন ব্রাদার প্লাস সিস্টার কত, 5:3। তাহলে এর মধ্যে ভাই কতটা পাইছে, ব্রাদার কতটা পাবে, ব্রাদার বের করবো। তার মানে ব্রাদারের অনুপাত 5 যাবে উপরে, নিচে কি অনুপাতের যোগফলে যে 5 আর 3 8 ইন্টু এদের মোট ডাক টিকিটের মান হচ্ছে 5,000। এই 8 দিয়ে দেখেন, 8 দিয়ে 50-এর মধ্যে 6 8 48 থাকলো কত,
6 থাকলো কত বলেন? আচ্ছা 6 থাকলো 2, 2 এর পরে 0 20, 8 দুগুণী 16 থাকলো 4, 4 এর পরে 0 5 8 40, এর 5 দিয়ে গুণ করেন, 5 5 25 এর 5 হাতে 2, 5 2 10 আর 2 12 হাতে 1, 5 30 আর 1 31, 3150 নাকি 3150। আচ্ছা 3150, এই 3150টা ডাক টিকিট হচ্ছে ভাই পাইছে। এই ভাই এসে কি করছে 3:1:1, সে নিজে যে 3150টা ডাক টিকিট পাইছে, এই 3150টা ডাক টিকিট এখন এসে তার এবং 2 বন্ধুর সাথে এই অনুপাতে ভাগ করছে। বলছে প্রত্যেক বন্ধু কত পেল, সে বেশি রাখছে, তার মানে বুঝতে হবে 3 অনুপাতটা তার। তাহলে প্রত্যেক বন্ধু কত পাইছে, প্রত্যেক বন্ধু তো দুইজনই সমান পাইছে। তাহলে প্রত্যেক বন্ধুটা যদি বের করতে চান, তাহলে যদি এই মাঝখানের বন্ধুটা বের করতে চান, এই বন্ধুটা যদি বের করতে চান, যারটা বের করবেন সেটা উপরে, তাই এই অনুপাত উপরে যাবে, নিচে এই অনুপাতের যোগফল 1 2 আর 3 5 ইন্টু এই 3 জন মিলে মোট যেটা পাইছে। ভাইয়া এই 3 জন মিলে মোট কিন্তু 5000 না, এই 3 জন মিলে মোট হচ্ছে এই যে 3125, তাই এখানে 3125 দিয়ে গুণ, বোঝা যাচ্ছে? 5 দিয়ে 30 এর মধ্যে 5 6 30 থাকলে 1, 1 এর পরে 2 12, 5 দুগুণী 10 থাকলো 2, 2 এর পরে 5 25, 5 5 25, তার মানে 625। তার মানে প্রত্যেক বন্ধু 625টা ডাক টিকিট পেল। বোঝা গেছে ব্যাপারটা? ক্লিয়ার? হ্যাঁ, প্রত্যেক বন্ধু 625টা ডাক টিকিট পেয়েছে। তাহলে এটা কিন্তু 2 স্টেপের অঙ্ক। ভাই এবং বোন 5000 ডাক টিকিট আগে নিজেদের মধ্যে ভাগ করছে, তাহলে সেখান থেকে ভাই কতটা পাইছে আগে বের করবো। এবার ভাইয়ের এই ডাক টিকিটটা আবার 3 জনের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে 3:1 অনুপাতে। এখন এদের মধ্যে বন্ধু কত পাইছে, এখন বন্ধু দুজন তো 1:1 অনুপাত পাইছে, তার মানে দুজনই সমান পাবে, তাহলে একজনেরটা বের করলেই হয়। এজন্য আমরা এই বন্ধুরটা বের করছি। ক্লিয়ার? ওকে, নেক্সট। 143 টাকাকে 2:4:5 অনুপাতে ভাগ করলে বৃহত্তম এবং ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত টাকা? 143 টাকাকে 2:4:5 অনুপাতে ভাগ করছে, দেখেন 2:4:5। তাহলে প্রথম ভাগ যদি 2x হয়, দ্বিতীয় ভাগ হবে 4x, তৃতীয় ভাগ হবে 5x। ওকে, এবার কি বলছে, এই 3 ভাগের মান কত? 3 ভাগের মান হচ্ছে 143। তাহলে এই 3টা যোগ করলে হবে 143। তাহলে 2x + 4x + 5x = 143। সেখান থেকে x বেরোবে, ঠিক আছে? তাহলে 2x + 3x + 5x = 143। 5 আর 3 8, 8 আর 2 10, তাহলে 10x = 100। 4 আর 5 9 দিয়ে 11, সরি 4 আর 5 9 দিয়ে 11, এখানে 3 দিলাম কি করে, এটা 4x হবে। 4 5 9 দিয়ে 11, তাহলে 11x = 143। 11 দিয়ে ভাগ করেন, তাহলে x = 143 / 11। 14 এর মধ্যে 11 যাবে একবার, থাকলো 3, 3 এর পরে 3 33, 3 11 33, তাহলে x = 13। এখন অঙ্কে চাইছে কি? অঙ্কে চাইছিল বৃহত্তম এবং ক্ষুদ্রতম অংশের পার্থক্য। বৃহত্তম মানে হচ্ছে 5x, ক্ষুদ্রতম মানে হচ্ছে 2x। তার মানে এই দুইটার পার্থক্য মানে বিয়োগফল, অর্থাৎ 5x - 2x, তার মানে 3x। x এর মান কত বের হইছে? x এর মান 13, তাহলে 3 × x এর মান 13, 3 13 তে 39, 39। তাহলে এই যে বি নাম্বার অপশন ইজ রাইট, 39। ঠিক আছে? অথবা আপনি এইভাবে করতে পারেন, মুছে দেই, এটা মুছে দেই, দেখেন। তাহলে আমি ধরে নিচ্ছি দেওয়া আছে কি 2:4:5। অঙ্কে চাইছে কি 143 টাকাকে এই অনুপাতে ভাগ করছে, অঙ্কে চাইছে বৃহত্তম এবং ক্ষুদ্রতম অংশের পার্থক্য। তাহলে আমি এখান থেকে বৃহত্তম অংশ বের করতে হবে, ক্ষুদ্রতম অংশ বের করতে হবে। এখানে বৃহত্তম অংশ মানে এই 5 অনুপাত, ক্ষুদ্রতম অংশ মানে 2 অনুপাত। তাহলে ক্ষুদ্রতম অংশটা আগে যদি বের করি, দেখেন ক্ষুদ্রতম অংশ যখন বের করবেন তখন এই ক্ষুদ্রতম ভাগটা উপরে যাবে, নিচে অনুপাতের যোগফল এই 5 আর 9 দিয়ে 11 ইন্টু এই সবগুলো অংশের যোগফল, মানে টাকা হচ্ছে 143। এই 11 দিয়ে এটা কাটেনি, 11 কে 11, থাকলো 3, 3 এর পরে 3 33, 3 11 33, 13 2 26। এখন বৃহত্তম অংশ যখন বের করবেন তখন এই 5 যাবে উপরে, নিচে অনুপাতের যোগফল মানে 11 ইন্টু হচ্ছে মোট পরিমাণ 143। এই 11 দিয়ে 143 তো 13 বার যাবে, আগেই করছেন, তাহলে এখানে লিখে দেন 5 13 তে 65। এবার এই বড় অংশ ছোট অংশের বিয়োগফল, মানে 65 থেকে 26 বাদ দেন, যা আসে তাই। ঠিক আছে? নেক্সট, 7500 টাকা 1:2:4:3:4:5 অনুপাতে ভাগ করলে বৃহত্তম এবং ক্ষুদ্রতম অংশের পার্থক্য। 7500 টাকা এত অনুপাতে ভাগ করছে, বৃহত্তম এবং ক্ষুদ্রতম অংশের পার্থক্য দেখেন 1:2:3:4:5, কোনো সমস্যা নেই। বৃহত্তম অনুপাত মানে এইটা, ক্ষুদ্রতম অনুপাত মানে এইটা। x এর মান বের করে, x ধরে ধরে x এর মান বের করেও করতে পারেন। তাহলে এই অংশটা হবে 1x মানে x, এই অংশটা হবে 2x, এই অংশটা হবে 3x, এই অংশটা হবে 4x,
এই অংশটা হবে 5x। এই সবগুলো যোগ করলে কত হবে? এই 7,500। তার মানে কারণ কি এই এই অনুপাতে এই সবগুলো টাকার যোগফল তো 7,500, কারণ 7,500 টাকাকেই তো এরকম ভাগ করা হয়েছে। তো এই সবগুলো যোগফল ইজ ইকুয়াল টু 7,500। তাহলে 5 আর 9, 9 আর 3 12, 12 2 14, 14 আর 15। তাহলে 15x ইজ ইকুয়াল টু 7,500। এই 15 এই পাশে গুণ আছে, ওই পাশে ভাগ হবে, তাহলে x ইকুয়াল টু 7,500 ডিভাইড বাই 15। তাহলে 5 15 75, দুইটা শূন্য, ব্যাস। তার মানে x এর মান 500। অঙ্কে চাইছে কি? অঙ্কে চাইছে বৃহত্তম এবং ক্ষুদ্রতম অংশের পার্থক্য। বৃহত্তম অংশ মানে 5x, ক্ষুদ্রতম অংশ মানে x। এদের পার্থক্য হচ্ছে 5x মাইনাস x মানে 4x। তাহলে 4 ইন্টু x এর মান কত? 500। 4 পাশে 20 আর এই যে দুইটা শূন্য, 2000। তোর উত্তর হচ্ছে 2000। ওকে, এটা কত? 80 নাম্বার। আরে আল্লাহ, কোথায় রাখলাম এটা? 80। 81 নাম্বার দেখেন। 81 কি বলছে? একটি শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত হচ্ছে 9:5। ছাত্রছাত্রীর সংখ্যা অনুপাত, ছাত্রছাত্রী তার মানে ছাত্র সংখ্যা হচ্ছে 9 অনুপাত, আর ছাত্রী মানে মেয়ে হচ্ছে 5 অনুপাতে। মোট শিক্ষার্থীর সংখ্যা 1050 জন হলে ছাত্রের সংখ্যা কত? তাহলে ছাত্রকে আমি বয় লিখতেছি আর ছাত্রীকে আমি গার্ল লিখতেছি। তো বয় ইস টু গার্ল কত? 9:5। এই যে ছাত্র ছাত্রীর অনুপাত, তাহলে প্রথমটা ছাত্র পরেরটা ছাত্রী, কেন? এই যে প্রথমে ছাত্র আছে, তাহলে 9:5। ওকে, মোট শিক্ষার্থীর সংখ্যা 1050 জন হলে ছাত্রের সংখ্যা কত? চাইছে কি ছাত্রের সংখ্যা, ছাত্র মানে বয়, বয় মানে প্রথম অনুপাত। তাহলে বয় যদি বের করেন, যা বের করবেন সেই অনুপাত উপরে, তার মানে 9 যাবে উপরে, নিচে অনুপাতের যোগফল 9 আর 5 14 ইন্টু কি এই মানে ছাত্রছাত্রী মিলে কত? ছাত্রছাত্রী মিলে হচ্ছে 1050, তাই এখানে 1050। 14 নামতা। হ্যাঁ, 4 14 56, 5 14 70, 6 14 84, 6 14 7 14 98, 7 14 98, 98 থাকলো 7, 7-এর পরে 0 মানে 70, 5 14 70। দেখছেন 14 নামটা পড়লাম। এবার 9 দিয়ে গুণ করেন, 5 9 45, 5 হাতে কত? 4, 7 9 63 আছে 67, 675 জন আছে অপশনে। 675 ডি নাম্বার অপশন ইজ রাইট। 14 নামটা পড়ছি। আচ্ছা, 14 নামটা না পড়লে হতো 2 দিয়ে কেটে কেটে ছোট করা যেত। দেখেন, যদি 14 নামটা না পারেন তাহলে 2 দিয়ে কেটে কেটে ছোট করবেন। এই যে 9/14, 9/14 ইন্টু 1050, তাই না? 2 দিয়ে কাটেন, 7 দুগুণী 14, 2 দিয়ে কাটলে 5 দুগুণী 10, 25 দুগুণী 50। এবার 7 দিয়ে কাটেন, 7 সাথে 49 থাকলো 3, 3-এর পরে 5 35, 5 সাথে 35। বোঝা গেছে? কোনো সমস্যা নেই, একভাবে করলেই হবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এটা কত নাম্বার গেল? এটা 81 নাম্বার। এই 81 নাম্বার পর্যন্তই থাকবে। আগামী ক্লাসে আমি আপনাদেরকে আরো এরকম মোটামুটি 50-60টার মতো অঙ্ক করাবো। তারপর আমাদের লেকচার বুক থেকে আর একটা ক্লাস নিলে পারেই হয়তো সমাপ্ত হয়ে যাবে। বেশি ক্লাস হচ্ছে মানে ভয় পাবেন না, জীবনে কষ্ট একবারই করতে হবে। আর যাদের খুব তাড়া আছে, ইমার্জেন্সি, হ্যাঁ, তারা হচ্ছে আগের ব্যাচগুলো থেকে দেখে রেকর্ড করে ফেলবেন। আমি আগেই বলছি একটু সময় লাগবে, আমাকে 10 মাস সময় দিতে হবে কোর্সে ভর্তি নেওয়ার সময় কিন্তু বলছি। কিন্তু আপনাকে ম্যাথ নিয়ে আর মানুষের কাছে দৌড়াদৌড়ি করতে হবে না। একই কোর্স যদি বিভিন্ন জায়গায়, অনেক কোর্স আছে বাজারে, দেখবেন যে 60-70টা ক্লাস, 80-90টা ক্লাস। আপনি করে দেখেন, রিয়েলি আপনার ইমপ্রুভমেন্ট কিছুই হবে না, আপনি করে দেখেন কোর্সটা। আমি তো বারে বারে বুঝাইলে আপনি বুঝবেন না। ওই কোর্সে যখন ভর্তি হবেন দেখবেন যে আসলেই তো তাই, ভাই তো ঠিকই বলছিল। করেন না, আপনি কোর্স করেন, এরকম প্রচুর কোর্স আছে, করলেই বুঝতে পারবেন পার্থক্য। আপনার শুধু সময় নষ্ট হবে, টাকার গল্প বাদ দিলাম, নষ্ট হবে সময়। আপনি যদি ওখানে 4 মাসও দেন, ওই 4 মাস সময় নষ্ট হইলো ভাই। খুব দ্রুত কোনো কাজ করতে গেলে দেখবেন হয় না, মনে হয় তখন লাস্টে মনে হয় যে আস্তে আস্তে করলে হয়ে যেত, তখন খালি খালি তাড়াহুড়ো করতেছি। এই পড়ালেখার ক্ষেত্রেও তাই। আচ্ছা, না, তাদের কাছে শীট নাই। প্রশ্ন দেওয়ার আগে যারা উত্তর দেয় তাদের কাছে শীট নাই, কারণ এই যে শীটটা করাচ্ছি, এই শীটটা এখন পর্যন্ত আমি কোথাও শেয়ার করিনি। তাহলে যারা প্রশ্ন দেওয়ার সাথে উত্তর দিচ্ছে তারা আসলে প্রপারলি প্র্যাকটিস করছে, তারা হয়তো একটু ফাস্ট। এটা নিয়ে এই শীটটা, এই আজকে যে অঙ্ক করালাম, এই অঙ্ক কারো কাছে নাই। কেন? কারণ এই অঙ্ক এখন পর্যন্ত আমি কোনো ব্যাচেই শেয়ার করিনি। আপনাদের ব্যাচেই কেবল আমি এই র্যান্ডম প্রবলেমসের এই অঙ্কগুলা এর আগের ব্যাচে কোথাও করাইনি। এখন যে ব্যাচটা করাচ্ছি, এই ব্যাচে আরো বেশি এক্সক্লুসিভ কিছু গাণিতিক সমস্যা আমি যেগুলো করাচ্ছি, প্র্যাকটিস করাচ্ছি, তারা এগুলো প্র্যাকটিস করছে নিয়মিত। কথা কি বুঝছেন? এই অঙ্ক তারা নিজেরা উত্তর দিছে, দেখে দিছে, এমনটা না।
ক্যালকুলেটর যদি কেউ ইউজ করে তাহলে সেটা হতে পারে যে ক্যালকুলেটর যদি কেউ ইউজ করে, ক্যালকুলেটর ইউজ করলে কিন্তু হবে না ভাই, তাহলে আপনার জীবনেও আমি বললাম পরীক্ষার হলে আপনি আরো ক্ষতিগ্রস্ত হবেন যারা ক্যালকুলেটর ইউজ করছে। আচ্ছা, এক্সাম নিব, অনুপাত সমানুপাত শেষ হবে, অনুপাত সমানুপাতের উপর এক্সাম হবে, পুরো অনুপাত সমানুপাতের উপর। চ্যাপ্টার শেষ হলে 2-3 দিন বা 5 দিন বন্ধ দিয়ে অনুপাত সমানুপাতের পরীক্ষা নেব। আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আর কোনো কোশ্চেন? তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত রাখছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।